আমি যদি ওই আনফিনিশ ওই হানসাকার পেন্টিংটার সম্বন্ধে কিছু না জানি, তাহলে আমি তো গিয়ে বলি কি রে ভিক্টোরিয়ান ফ্রেম দিয়েছে কেন আজকে, এটা তো কি আবার ছবিটা আনফিনিশড মনে হচ্ছে। আমাকে তো জানতে হবে কনটেক্সটটা, সেটার তো একটা ভূমিকা আছে। এটা আমাদের 10 নম্বর প্রশ্নভিত্তিক প্রোগ্রামের পর্ব 23। একটা নির্দিষ্ট বিষয়ের উপর একটা প্রশ্নকে ঘিরে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়, তারপর তা নিয়ে আলোচনা হয়। চলতি পর্বগুলোর বিষয় আধুনিক ও সমকালীন ভাস্কর্য। আমার সঙ্গে আছেন মিতালি দাস, বিশ্বজিৎ মুখার্জি, শান্তিনাথ পাত্র ও শেখ অভিক। যারা ইউটিউবে দেখছেন, যদি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে লিখুন, দু একদিনের মধ্যে ওখানেই উত্তর দেওয়া হবে। প্রশ্নটা একবার চোখ দিয়ে আমরা এগিয়ে যাব। আহ, আজকে আমি এই বিংশ শতাব্দীর শেষ পর্যন্ত, মোটামুটি 2000 পর্যন্ত কিছু কাজ দেখাবো। এর পরের দুটো পর্বে 2000-এর পরের কাজ দেখাবো। তারপর আর একটা পর্ব হবে আহ, ভারতের সমকালীন আধুনিক ও সমকালীন ভাস্কর্য নিয়ে। আহ, এই আগের দিনে আমি আহ, যে পর্বটা করেছি হিউম্যান বডি, তার প্রেজেন্স নিয়ে, বডি মানে পারফরমেটিভ জায়গা থেকে না, হিউম্যান বডির সলিড প্রেজেন্স এবং কিছু কিছু ক্ষেত্রে তার অনুপস্থিতি, অ্যাবসেন্স নিয়ে পর্বটা করেছে। আজকের পর্বটা আমি করব অবজেক্ট অ্যান্ড স্পেস, এই জায়গা থেকে, যে কিভাবে অবজেক্ট তৈরির জায়গাটা আহ, শেষের 2-3টে দশকে কিরকম হয়েছে, আহ, বস্তু এবং স্পেসে অবজেক্ট যে ইন্টারাক্ট করছে স্পেসের সঙ্গে, সেটা কিভাবে হয়েছে। প্রথমে আমি দেখাই ফেথ রিংগোল্ড। ফেথ রিংগোল্ড এখন প্রচুর বয়স হয়ে গেছে। আমি আবার এত বয়সের লোকেদের যখন আবার পরে দেখাই, একটু দেখে নিই বেঁচে আছে কিনা। উনি এখনো বেঁচে আছেন, বুঝতেই পারছো। 94 প্রায় বয়স। আমার উনি আমার শিক্ষিকা। আহ, ওর একটা সময় আমি ওর স্টুডিও অ্যাসিস্ট্যান্টও ছিলাম, বহুকাল আগে, 89-90 সালে। তো ফেথ রিঙ্গল আফ্রিকান আমেরিকান আর্টিস্ট। উনি বহু বিশাল ইতিহাস, সিভিল রাইটস মুভমেন্ট, ব্ল্যাক পাওয়ার মুভমেন্ট, এগুলোর মধ্যে ছিলেন। 50-60-এর দশকে, 70-এর দশকে বিরাট, মানে খুব ফায়ারি মহিলা আর কি, খুব পলিটিক্যালি অ্যাক্টিভ এবং বিশাল ব্ল্যাক অ্যাক্টিভিজমের মধ্যে বহুদিন ছিলেন। উনি নানান রকমের কাজ, কাকে পেন্টিং করতেন আমি সেসব দেখাচ্ছি না। উনি এক ধরনের কাজ শুরু করেন আহ 80-র দশকে গিয়ে। কুইল্ট। কুইল্ট কি? কুইল্ট হচ্ছে আহ, একটা আমাদের দেশের প্রেক্ষিতে ধরলে একটা কাঁথা, তোশক, লেপ, এগুলোর মেশানো একটা ব্যাপার কুইল্ট। খুব ডিজাইন করা কুইল্ট। মানে কুইল্টের বাংলা আমরা করি তোশক, ঠিক তোশক না। এখানে কাঁথা, লেপ, তোশক মেশানো একটা একটা অবজেক্ট। এটা স্টিচ করে করে, নানান রকমের কাপড় লাগিয়ে কালারফুল করে করে, এবং সেটা গায়ে দেওয়া যায়, পাতাও যায় বিছানায়। এটা দুটোই করা যায়। কিন্তু কুইল্টের একটা ইতিহাস আছে আমেরিকায়। স্লেভারির সময় আহ, মহিলারা বসে কুইল্ট তৈরি করত, সবাই মিলে বসে, বেশ একটা স্লেভ ফ্যামিলির সবাই বসে। স্লেভ ফ্যামিলি মানে একজনের একটা প্ল্যান্টেশনে যত স্লেভ আছে, তাদের বিভিন্ন ফ্যামিলি থাকতে পারে, কিন্তু মহিলারা একটা প্ল্যান্টেশনের এনস্লেভড মহিলারা বসে কুইল্ট তৈরি করছে। এটা কোলাবোরেটিভ ব্যাপার আছে এটার পেছনে। কুইল্ট আমেরিকায় একটা এর ইতিহাস আছে। এই যে
আহ, নারী আন্দোলনের সংহতির প্রতীক, সলিডারিটির প্রতীক হিসেবে এর একটা ইতিহাস আছে। আহ, সেই যে স্লেভারির সময় যে কুইল্ট করা হতো, বিভিন্ন ধরনের কুইল্ট আছে। এটা যেটা আমরা দেখব প্যাচ কুইল্ট বলে। প্যাচ কুইল্ট হচ্ছে নানান রকমের কাপড়ের, মনে হয় তালি মারা, নানান রকমের কাপড় লাগিয়ে করা থাকে, বলে প্যাচ কুইল্ট। এবং এই কুইল্টে নানা রকম ডিজাইন, নানা রকম নকশা আহ, দেওয়া হতো। এবং এই নকশাগুলো, একটা কুইল্ট ছিল অনেকের গল্প, অনেকের বক্তব্য নিয়ে একটা কুইল্ট তৈরি হতো, একটা একটা মোজাইকের মতো আর কি, ট্যাপেস্ট্রি, একটা মোজাইকের মতো। বিভিন্ন, কারো একটা বাচ্চা মারা গেছে, বা কারো হয়তো সে মানে তার জীবনের গল্প নানান সিম্বলিজমের মাধ্যমে। এই কুইল্ট তৈরিটা মানে কোনো আর্টের পর্যায়ে কখনো পড়েনি। কুইল্ট তৈরি, ব্ল্যাক কালচারে কুইল্ট তৈরির একটা ব্যাপার আছে। কুইল্টে কিন্তু, এটা বলে রাখি, কুইল্টের আবিষ্কারটা কিন্তু ব্ল্যাক কালচারেই নয় শুধু। এটা অ্যাকচুয়ালি কুইল্টে এসেছে ইউরোপ থেকে। এটা সাদা ওয়েস্টার্ন সিভিলাইজেশনে কুইল্টে ছিল, ইউরোপ থেকে জার্মানি টার্মানিতে কুইল্টের বিশাল একটা জায়গা আহ, আছে জার্মান হিস্ট্রিতে। আমেরিকায় স্লেভারির ক্ষেত্রে কিভাবে কুইল্ট এদেশে স্লেভারিতে ওখানে অ্যাডাপ্ট করেনি, তার হিস্ট্রিটা, এক্সাক্ট হিস্ট্রিটা আমি জানি না। কিন্তু স্লেভারির আমেরিকার ব্ল্যাক কালচারে কুইলটা অ্যাডপ্ট করা হয়েছে, এবং তারপরে অ্যাডাপ্ট করা হয়েছে, এটাকে নিজেদের মতো করে কাজে লাগানো হয়েছে। এটা ঘটনা, কিন্তু এখানে আবিষ্কার হয়নি। তো ফেইথ রিঙ্গোল কুইল্ট তৈরি করতে শুরু করলেন, স্টোরি কুইল্ট কে বলে। এখানে এইটার নাম হচ্ছে হুজ অ্যাফ্রেড অফ আনজিমাইমা। আমরা এটা দেখেছি, এই যে লিবারেশন অফ আনজিমাইমা, যে আনজিমাইমা হচ্ছে ওই স্লেভারির সময় সেই মানে খুব ইয়ে, মানে কালো মহিলা যিনি স্লেভারির সময় বাড়ির কাজকর্ম দেখেন, মানে প্রভুর, সেরকম একটা ক্যারেক্টার তৈরি করা হয়েছে। সে মানে অসম্ভব রেসিস্ট একটা স্টেরিওটাইপ। এবার ওইটাকে নিয়ে যেরকম বেটি স্যার করেছেন 72 সাল লিবারেশন, আমি লিবারেট করে দেবো, আমরা এটা নিয়ে কথা বলেছি আগে। ফেইথ রিঙ্গোল 83 সালে করলেন হুজ অ্যাফ্রেড অফ আনজিমাইমা। উনি একটা গল্প তৈরি করলেন যে আনজিমাইমা হচ্ছে, ওটা কাল্পনিক ক্যারেক্টার। উনি একটা গল্প তৈরি করলেন যে আনজিমাইমা সত্যি করে এক মহিলা, যিনি হেইতি থেকে, হেইতি হচ্ছে ক্যারিবিয়ানের যে ব্ল্যাক, মানে ফ্রেঞ্চ স্পিকিং স্লেভারি থেকে তৈরি হয়েছিল। এইসব জায়গায় ক্যারিবিয়ানের যে আইল্যান্ড গুলো, জ্যামাইকা, সমস্ত আইল্যান্ড গুলোতে আখের চাষ হতো। সেই জন্য স্লেভদের এখানে এনে কাজ করানো। এখন সেইগুলো তো নিজে নিজের দেশ। হেইতি থেকে উনি এসছেন ইউএসএ তে, এবং বিভিন্ন তার জীবনের বিভিন্ন গল্প, এবং আনজিমাইমা ইউএসএ তে এসে আহ, একটা ব্যবসা তৈরি, মানে মানে এটা একটা লিবারেটেড নারী, লিবারেটেড মহিলা। আনজিমাইমাকে যেরকম এই ডান দিকে যেমন দেখি লিবারেশন, মানে রিভোল্টের মাধ্যমে, এখানে হচ্ছে উনি করছেন, ফেদ্রিঙ্গল করছেন আম, এটার মানে উনি ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করে, সেইরকম ভাবে লিবারেশন। উনি নাম দিলেন, যেহেতু লিবারেশন অফ আনজিমাইমাটা আগেই নাম দেওয়া আছে এই বেটি স্যারের কাজে, ফেথ রিঙ্গোল্ড নাম দিলেন হুজ অ্যাফ্রেড অফ আনজিমাইমা। একটা একটু হিউমারাস নাম। তা আমি এটাকে স্কাল্পচারাল ডিসকোর্সে রাখবো, কেন রাখবো না? কারণ এটা হচ্ছে, এটা যেভাবে দেখানো হতো, এই যে গল্প লেখা এখানে, যে ফেথরিঙ্গোল্ডের কুইল্ট ঝুলিয়ে দেখানো হতো, ফ্রেম না, ওই আংটা দিয়ে, ওই যেরকম রিং দিয়ে ঝুলছে, একেবারে কুইল্টটাকে ঝোলানো হতো। বিশাল বিশাল এটাগুলো, প্রায় যেমন কুইল্ট হয় আর কি, কুইল্ট একটা বড় বিছানায় ব্যবহার করার জন্য। আহ, এটা প্রায় আমি বলবো 6 ফুট বাই 8 ফুট এরকম। সুতরাং উনি এইখানে এগুলো কিন্তু উনি পেন্টিং করেছেন। সুতরাং উনি যেটা করতে শুরু করলেন, ওর মার কাছ থেকে শেখা ওর কুইল্ট। ফেইথ রিঙ্গোল্ডের মায়ের মা ছিলেন স্লেভ।
উনি নিজের মার কাছ থেকে, উনি মা খুব ভালো কুইল করতেন, মার কাছ থেকে মা শিখেছে দিদিমার কাছ থেকে। সুতরাং এখানে একটা ওই মেয়েদের দিক থেকে, পরিবারের মেয়েদের দিক থেকে যে একটা ট্র্যাডিশন আসা স্লেভারি থেকে, সেটা রয়েছে। তো উনি যেটা করতেন, এগুলো ঠিক কুইল্ট পুরোপুরি না, কারণ উনি ক্যানভাসে, এই যে সাদা জায়গাগুলো যেখানে গল্পগুলো লেখা, এগুলো হচ্ছে ক্যানভাস। উনি ক্যানভাসের ওপর কুইল্ট স্টিচ করতেন। সুতরাং মাঝে মাঝে যেগুলো আমরা দেখছি ক্যানভাস, আর এই সব জায়গায় যে বর্ডার গুলো মোস্টলি হচ্ছে কুইল্ট। এবং কুইল্টে এরকম একটা ডায়মন্ড শেপ, স্টিচ গুলো যেভাবে যাবে সেভাবে ডায়মন্ড শেপ তৈরি করা হতো, সেটা উনি রাখছেন। আর উনি বিভিন্ন ক্যারেক্টার দিয়ে উনি গল্প লিখছেন। এটা, এই গল্পটা ওরই লেখা। তাই এটা তো একটা অবজেক্ট। এখানে অবজেক্ট যে তৈরি করছে, এটা এটা আমি আম, কাঠ বা অন্য কিছু বা অ্যাসেম্বলেজ যে আমরা যেভাবে তৈরি, থ্রি ডিমেনশনাল অবজেক্ট তৈরি করছেন। সুতরাং আমি এটাকে ডেফিনেটলি স্কাল্পচারাল ডিসকোর্সের মতো ধরবো। এটা ওর খুব বিখ্যাত একটা কাজ, আইকনিক কাজ, 88-তে করা। যে বছর আমার সঙ্গে ওর পরিচয় আর কি, আহ আমার সঙ্গে পরিচয় 88-89-তে। এটার নাম হচ্ছে টার বিচ। এই যে তখন উনি উনি এই রকম খোপ খোপ করে গল্পগুলো লিখছিলেন ফিগার দিয়ে। তারপরে উনি চলে গেলেন 88-তে ইয়ের মাঝখানে, এইটা ক্যানভাস, এই ক্যানভাসে রিইনফোর্স করা কুইল্ড দিয়ে। তা উনি পেন্টিংটা করতেন মাঝখানে, আর এই গল্পটা লিখতেন এই প্যানেলে আর এই প্যানেলে, আর বাদ বাকিটা হচ্ছে আহ, এই কালারফুল প্যাচওয়ার্ক কুইল্টের। এটার নাম টার বিচ। টার বিচ হচ্ছে, টার হচ্ছে মানে ওই কালকাতরা পিচ, যেটা হয় এখানকার পুরনো বাড়িতে, পুরনো বিল্ডিং এ ছাদে একটা আলকাতরার প্রলেপ দেওয়ার একটা প্রথা আছে। কারণ বরফ পড়লে ওই ওই ছাদটা ক্ষয় হয় না। তো এই যে পাড়াটা, উনি যেখানে বড় হয়েছে সেটা হচ্ছে নিউ ইয়র্কের হার্লেম, বিশাল আফ্রিকান আমেরিকান অঞ্চল। সেখানে একটা অনেক পুরনো একটা প্রথা আছে, যে গরমের সময় রাত্রিবেলা ছাদে গিয়ে সবাই ওই ফ্রুট পাঞ্চ, এই কোল্ড ড্রিঙ্ক আর এই যে স্ন্যাক্স খায় এবং গল্প করে বড়রা। আর ছোটরা, প্রচন্ড গরম পড়ে নিউ ইয়র্কে, নিউ ইয়র্কে গরম, সাংঘাতিক গরম পড়ে, খুব বেশি দিন না, কিন্তু জুলাই আগস্ট মাসে নিউ ইয়র্কে দিল্লির মতো গরম পড়ে। আম, আহ, তো এই যে পাশে একটা তোষকে বাচ্চারাও ঘুমায়, বেসিক্যালি সারা রাত ছাদে থাকে লোকে, এত গরম পড়ে ওখানে। তো এখানে উনি একটা বাচ্চার কথা বলছেন, গল্পটা হচ্ছে একটা বাচ্চাকে নিয়ে, তার নাম বিবি। আহ, সে ফার্স্ট পার্সনে গল্পটা বলছে, এবং এই বাচ্চার ক্যারেক্টারটা উনি কল্পনা করেছেন। ওর মা, উনি, ওর মেয়ে এবং নাতনি সব মিলিয়ে একটা বাচ্চার ক্যারেক্টার, ফিকশনাল ক্যারেক্টার তৈরি করেছেন। সেই ওরা শুয়ে শুয়ে এই যে দেখছে তারা ভরা আকাশ, গ্রীষ্মের আকাশ, আর এই নিউ ইয়র্ক সিটি। আর এইটা হচ্ছে জর্জ ওয়াশিংটন ব্রিজ, বিশাল ব্রিজ হাডসন নদীর ওপর দিয়ে, যেটা হার্লেম থেকে কাছে দেখা যায়। আহ, এই এই গল্পে আছে যে আমি উড়বো, আমার যে লিবারেশন, আমি মুখ মানে একটা বাচ্চা হার্লেমে বড় হচ্ছে, সে কি আহ, তার ভবিষ্যৎ, আহ, এখানে যে ব্ল্যাক লোকেদের যে ফিউচার, কি ভবিষ্যৎ, সেখান থেকে সে চাইছে ওই আটকা জায়গা থেকে সে একটা লিবারেট করবে নিজেকে, উড়বে, উড়ে গিয়ে সে তার ইচ্ছা, এটা আছে গল্পে, সব দুর্দান্ত গল্পের লেখার স্টাইলটা। সে তার ইচ্ছা হচ্ছে জর্জ ওয়াশিংটন ব্রিজকে সে রং করে দেবে, একটা কালারফুল করে দেবে, এরকম একটা লোহা দিয়ে, স্টিল ফিল দিয়ে একটা একটা খুব কোল্ড যে একটা চেহারা জর্জ ওয়াশিংটন, সেটাকে সে কালারফুল করে দেবে। এবং এখানে দেখা যায় এই যে আকাশে উঠছে, এই যে ডায়মন্ড শেপ গুলো ডমিনেটিং মাঝখান দিয়ে, আর এই যে, আর সুতরাং পুরোটাই হচ্ছে বিবির মুখ দিয়ে বলা। আহ, উনি যেটা করতেন, ফেথরিঙ্গোল্ড এইটাকে প্রেজেন্টেশনের সময় এই স্লাইড ইয়ে দেখিয়ে, মানে ইমেজটা দেখিয়ে উনি গল্পটা পড়তেন।
আমি শুনেছি অসাধারণ তার পড়া। তো এই এই যে স্টোরি কুইল্ট করা, এই যে আহ, আহ, এই যে পদ্ধতিটা আর কি, কুইল্টটাকে নিয়ে আসা, কারণ কুইল্টকে কোনোদিনই হাই আর্টের দিকে ধরা হয়নি। কুইল্ট, এমব্রয়ডারি, এগুলো ক্রাফটের দিকে ছিল। এটাও একটা স্টেটমেন্ট। উনি নিয়ে আসছেন কুইল্টকে মেইন স্ট্রিম আর্টের মধ্যে। এবং এই যে নিয়ে আসে এটাকে, এক স্কলার নাম দিয়েছিলেন ফামাজ। ফামাজ মানে হচ্ছে ফেমিনিস্ট কোলাজ। ফামাজ, এই দুটো মিশিয়ে যে ফ্যাব্রিক দিয়ে মহিলার মানে ফেমিনিজমের বক্তব্যকে রাখছে, এর নাম এটাই লেখা টেখায় বলা হয় এগুলোকে। এই পদ্ধতিটাকে নাম দিয়েছিলেন ফামাস। এটা আমাদের স্কাল্পচারাল, আমি অবশ্যই স্কাল্পচারাল ডিসকোর্সের মতো ধরবো। এই কুইল ট্রান্সপোর্ট করাটা, এইটা যদি একটা ফ্রেমড ক্যানভাস হতো 6 ফুট বাই 8 ফুট বা এরকম, এটাকে করাটা মুশকিল হতো। এটা ট্রান্সপোর্ট করাটা সুবিধে। ভাঁজ করে নাও, ভাঁজ করে বড় বড় প্যাকেটে ট্রান্সপোর্ট করা যায়। এটা আমি অবশ্যই স্কাল্পচারাল জায়গা থেকে তো ধরবই। পেন্টিং আছে তার মধ্যে, কিন্তু স্কাল্পচারাল জায়গা এগুলো সমস্ত। তারপরে উনি যেটা করতেন, অ্যাসিস্ট্যান্ট দিয়ে এই জিনিসটা বিল্ড আপ করাতেন। আম, আম, তারপরে আমি করেছি যেরকম, তা ওর আরেকটা সিরিজ ছিল পরে 90s-এ, যখন আমি স্টুডিও অ্যাসিস্ট্যান্ট ছিলাম। এই মাঝখানের ক্যানভাসটা উনি সব করে টোরে তারপরে ছবিটা লাস্টে আঁকছেন। উনি এই এই যে বক্সটা, এটাতে আমি ওই আন্ডার পেন্টিং লাগাতাম, এই টেম্পারায় সব দিয়ে, তারপরে উনি একটা লেয়ার দিয়ে তারপর শুরু করতেন। হানসাকাকে আবার নিয়ে এলাম, কারণ হানসাকার অবজেক্ট স্পেসে যদি বলি, তাতে তো ওর তো ওগুলো তো আছে, আগের গুলো তো আছেই, দেখিয়েছি। কিন্তু আরেকটা আমি এটা আগে ফ্রেমের আলোচনায় দেখিয়েছিলাম, টেকিং স্টক আনফিনিশড। ও অসম্ভব দক্ষ পেন্টার, এটা একদম ন্যাচারালিস্টিক পেন্টিং, কিন্তু ইচ্ছা করে শেষ করেননি। আনফিনিশড মানে সত্যি করেই পেন্টিংটা আনফিনিশড। এবং এটা যেটা দেখাতে চাই, যে পেন্টিং হলে আমি দেখাতাম না, এই যে ফ্রেমটা, এখন এই ফ্রেমটা, এই যে ধরা যাক এই যে এটা ভিক্টোরিয়ান ফ্রেম, ভিক্টোরিয়ান ইংল্যান্ডে পেইন্টিং কে ফ্রেম করা হতো, এটা হচ্ছে রিয়েলি একটা ভিক্টোরিয়ান পেইন্টিং, 1850 সালে করা তার ফ্রেম। এই যে গর্জাস, আমার ফ্রেমের আলোচনায় বলেছিলাম, এই ফ্রেমগুলো তখন খুব চল ছিল, আর্কিটেকচারের মতো একেবারে সে বিশাল ফ্রেম। কিন্তু তখন পেইন্টিংকে দেখা হতো একটা গল্প হিসেবে, মডার্নিজমের যে টেক্সচার, ভিজুয়াল, যে দুটো রং কিভাবে এটা এভাবে তো দেখা হতো না। সেই দেখাটা যখন শুরু হলো, তখন হোয়াইট কিউব গ্যালারির ক্ষেত্রে সেই পেইন্টিংকে দেখাটাই বদলে গেছে আমাদের মডার্নিজমে। সেইটার সময় শুরু হলো, তখন এই ফ্রেমটা ডিস্টার্ব করছে। ভিক্টোরিয়ান পেন্টিং এ ডিস্টার্ব করতো না, কারণ ভিক্টোরিয়ান পেন্টিং এইটাকে দেখে একটা এরিয়া মার্ক করে দেওয়া হলো, যে এটা হচ্ছে তোমার পেন্টিং, এখানে একটা গল্প আছে, গল্পটা দেখো। আর বাইরেটা বাইরে, এই দুটোর মাঝকে বাউন্ডারি দেওয়া হচ্ছে ফ্রেম, গর্জাস ফ্রেম। কিন্তু মডার্নিজমে তো সেটা চলবে না। মডার্নিজমে আমি পেন্টিং এর ফিজিক্যালিটি, ভিজুয়ালিটি দেখছি। সেখানে মানুষ কি করছে বা এটাকে লোক দৌড়ে যাচ্ছে, এগুলো তো বড় কথা না। বড় কথা হচ্ছে তার সারফেস টেক্সচে এলিমেন্টস, ভিজুয়াল ভিজুয়াল এলিমেন্টস গুলো নিয়ে আমি সেখানে। তাহলে এই ফ্রেম চলবে না। কিন্তু উনি এই ফ্রেমটা দিচ্ছেন, এটার মানেটা কি? এখানে বসে আছে মার্গারেট থ্যাচার। মার্গারেট থ্যাচার 80-এর দশকে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন, ব্রিটেনের। এবং ওই সময় এখানে রোনাল্ড রেগান, দুজনের কনসারভেটিভ। মার্গারেট থ্যাচার অসম্ভব কনসারভেটিভ ছিলেন, এবং উনি অর্থনীতি, রাজনীতি এবং কালচারের ক্ষেত্রে উনি ভীষণভাবে গোঁড়া, মানে রক্ষণশীল ছিলেন। এবং ওর একটা ছিল, স্লোগান ছিল, ভিক্টোরিয়ান মূল্যবোধকে ফিরিয়ে আনো। ওইটাই ছিল আমাদের গ্রেট সময়। ভিক্টোরিয়ান, তার বেসিক্যালি তার 100 বছর আগের মূল্যবোধকে উনি ফিরিয়ে আনবেন। এটা উনি খুব খুব সরবে প্রচার করেছেন। সেই জন্যে এখানে হানসাকাই পেন্টিংটার ফ্রেম দিচ্ছেন ভিক্টোরিয়ান একেবারে, মানে
চমকে যেতে হয় দেখলে। আজকের পেন্টিং এ ধরেন ফ্রেম না, কিন্তু কেন দিচ্ছেন এখানে ফ্রেমটা কিন্তু হয়ে উঠছে একটা স্কাল্পচারাল অবজেক্ট, ফ্রেমটা একটা পার্ট অফ দ্য স্টেটমেন্ট। কিন্তু এইখানে ফ্রেমটা পার্ট অফ দ্য পেন্টিং এর মধ্যে যা ঘটছে সেটার স্টেটমেন্টের পার্ট নয়, কিন্তু এটা এখানে সেটার পার্ট। আর পেন্টিংটা কিসের? বেসিক্যালি উনি দেখাচ্ছেন, এটা খুব মানে অনেক সিম্বলিজম আছে এই পেন্টিংটার মধ্যে। বেসিক্যালি উনি দেখাচ্ছেন যে মার্গারেট থ্যাচারের এই যে ভিক্টোরিয়ান ভ্যালুস ফিরে এর মধ্যে একটা ভণ্ডামি আছে। এটা তুমি খুব ভালো মতো ক্যাপিটালিস্ট কর্পোরেটাইজেশন এগুলোকে উনি যেমন এই যে এইখানে এইটা হচ্ছে প্যান্ডোরাস বক্স, এই এই মূর্তির প্যান্ডোরাস বক্স খুললেই সব সিক্রেট বেরিয়ে পড়বে, এটা একটা সিম্বলিজম। এইটা হচ্ছে সাচি ব্রাদার্স। সাচি হচ্ছে বিশাল তোমার আর্ট আর্টের মার্কেটের অকশন হাউস আছে তাদের। তারা আমেরিকায় অপারেট, গ্লোবালি অপারেট করে। তারা ইংল্যান্ডের সেখানে তাদের মুখ দেওয়া রয়েছে, ওই প্লেটে আঁকা থাকে যেরকম বাড়িতে তুমি রাখো একটা কোনো ফেমাস কারোর মুখ, কিন্তু প্লেট ফেটে গেছে, এখানে ফেটে গেছে। এখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে সিম্বলিজম আছে। এই মার্গারেট থ্যাচার বসেছে, বসার আহ, আহ, ভঙ্গিটা সেই ভিক্টোরিয়ান, চেয়ারটা ভিক্টোরিয়ান সময়ে। এখানে এই যে এইখানে যে এই যে ইয়েগুলো, বইগুলো, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু অকশন হাউসের ক্যাটালগ। খ্রিস্টিস যে অকশন হাউস তার ক্যাটালগ, এগুলো কিন্তু প্রত্যেকটা তুমি ডিটেল গেলে, আমি এই ছবিটা দেখেছি সামনে থেকে, এটা বিশাল ক্যানভাস, তুমি একেবারে দেওয়া ওই ওই বছরের ক্যাটালগ, এই বছরের, এগুলো সব হচ্ছে আর্ট। বেসিক্যালি 80-র দশকে আর্ট মার্কে, আমি তো বলেইছি উনি তো ইনস্টিটিউশনাল ক্রিটিক করেন, 80-র দশকে আর্ট মার্কেট হয়ে যায় কর্পোরেটাইজড। এই যে আর্ট মার্কেটের যে কর্পোরেটাইজেশন, যেটা নিয়ে আমরা এখন সবসময় আলোচনা করি, এটা কিন্তু পশ্চিমের জগতে হয় 80-র দশকে। যে আহ, আগে ছিল ডিলার মানে কালেক্টররা, কালেক্টর আর ডিলারের সবসময় তফাৎ ছিল না। কালেক্টররা কালেক্ট করতেন, ওরাই কেনা বেচা করতে, কিন্তু কেনা বেচার থেকে এই কালেকশনের একটা অন্য ধরন ছিল। কালেক্টররা প্যাশন থেকে করতেন, আর্টিস্টদের সঙ্গে আহ, নিজস্ব সম্পর্ক। সে নিউ ইয়র্কে যারা পুরনো যারা কালেক্টর ছিলেন, সিডনি জ্যানিস, লিও কাস্টেলি, এরা ডিলার হন পরে, কিন্তু ডিলারের ব্যাপারটা কি? ডিলার হচ্ছে ছবি আসছে, কাজ আসছে, বেচে দিন, মানে তার কেনা বেচাটাই বড় কথা। সেখানে কালেক্টর আর ডিলারের মধ্যে মূল্যবোধের একটা, একই লোক কালেক্টর ডিলার হতেই পারে, কিন্তু 80-র দশক থেকে এরকম হয়ে গেল যে ডিলার অধিকাংশ সময় কালেক্টর নয়, ডিলারের মাথা ব্যথা নেই। মানে 80-র দশক থেকে হয়ে গেল যে তুমি গ্যালারি জগতে যদি তুমি ভালো করতে চাও অকশন হাউসে, তাহলে তোমার ম্যানেজমেন্টের ডিগ্রিটা বেশি দরকার আর্টের ডিগ্রির থেকে। এইটা হয়ে গেল, ম্যানেজমেন্টের ডিগ্রিটা বেশি দরকার। কর্পোরেটাইজেশন অফ দ্য আর্ট মার্কেট, এটা 80-র দশকে হলো। মার্গারেট থ্যাচারের, সেটা ইংল্যান্ডেও তাই হয়েছে। মার্গারেট থ্যাচারের ভণ্ডামিটা ছিল, উনি এই যে ভিক্টোরিয়ানের পর্দা যদি তুমি সরিয়ে দাও, তাহলে কিন্তু দেখবে ইংল্যান্ড ভীষণভাবে ওই কর্পোরেটাইজড জগতে ঢুকছে, তার সমস্ত কিছুই চলছে ওই। এবং এই সাচি যারা, তাদের ভীষণ ভালো সম্পর্ক মার্গারেট থ্যাচারের সঙ্গে, যে নেক্সাস, যে কানেকশন, এইগুলোই তো উনি হানসাকার ম্যাক্সিমাম কাজে উনি করেছেন ওই সময়। আসলে কানেকশন, নেক্সট এই যে মেট্রো মোবিলট্যান, কানেকশন মিউজিয়াম আর অয়েল কোম্পানির, এখানে তাই কিন্তু আনফিনিশড কেন? আনফিনিশড হচ্ছে গল্পটা এখনো শেষ হয়নি, সেটা ছবিটা ইটসেলফ আনফিনিশড, কিন্তু ইনি যে ফ্রেমটা দিচ্ছেন, এই ফ্রেমটা না দিলে এটার জোরটা অনেকটা হারিয়ে যেত। ফ্রেমটা আরো আছে সিম্বলিজমের মধ্যে, আমি ওর মধ্যে যাচ্ছি না, কিন্তু আমি স্কাল্পচারাল ডিসকোর্সে কেন ধরবো পার্টিকুলারলি ফ্রেমটার জন্য, এই পেন্টিংটা হয়ে যাচ্ছে একটা স্কাল্পচারাল ডিসকোর্সের পার্ট। আচ্ছা, রেচেল হোয়াইটরিড, উনি কি করছেন? আহ, আহ, এটা 63 সালে জন্ম, ব্রিটিশ। উনি শুরু করলেন এই 80-90-এর দশকে বিভিন্ন জিনিসকে কাস্ট করা। উনি কাস্ট দুভাবে করে, এগুলো প্লাস্টার বা অন্যান্য সাবস্টেন্স দিয়ে কাস্ট করা। আহ, উনি করতেন কি, আহ, ধরো একটা
একটা হট ওয়াটার ব্যাগ, সেটার মধ্যে উনি ঢেলে দিলেন ওই জিনিস, যখন জমে গেল ব্যাগটাকে ছিঁড়ে ফেললেন। এটা একভাবে হতো। কিন্তু এই ধরনের ম্যাট্রেসকে উনি কাস্ট করছেন, এটা তো ভেতরে দিলেন, মানে বেসিক্যালি উনি ওর কাস্টের ধরনটা হচ্ছে একটা, ওই জিনিসটা নেবেন কিন্তু এমন নয় যে ওটা হাতে বানাচ্ছেন, জিনিসটাকে নিচ্ছে কিন্তু জিনিসটার একটা নেগেটিভ স্পেসটাকে কাস্ট করছেন, নেগেটিভ স্পেসটাকে একটা পজিটিভ স্পেসের রূপ দিচ্ছেন। তা এই ধরনের ম্যাট্রেসে কি করে কাজ করবেন, এর মধ্যে ফুটো করে ওইগুলো ঢেলে তারপর ম্যাট্রেসটাকে ভেঙে, তা নয়। বড় জিনিসে যেটা করতেন উনি, ওটার ওপর দিয়ে কাজটা করতেন, বিভিন্ন স্ল্যাব আছে এখানে, সেকশনাল কাস্ট করে, এবার উনি ওই কাজটাকে বার করে নিয়ে ওটা দিয়ে ম্যাট্রেসটা তৈরি করতেন। ম্যাট্রেসটা যেটা থেকে যেটার উপর লাগিয়ে করা সেটা চলে গেল, কিন্তু এবার একটা ম্যাট্রেস তৈরি, ভেতরটা হলো ম্যাট্রেস তৈরি হলো, যেখানে উনি এই যে বডিটা দেখছো, এটাতে অ্যাকচুয়াল ফাউন্ড অবজেক্ট ইউজ করছেন, কিন্তু ফাউন্ড অবজেক্টে উনি যে ছাপটা নিচ্ছেন তার মধ্যে উনি আহ, আহ, মানে উনি ভীষণভাবে এটা ওর উদ্দেশ্যের একটা পার্ট, যে উনি একটা ম্যাট্রেসে যে ছাপ লেগে রয়েছে, নোংরা লেগে রয়েছে, সেইটা ছাপটাও তুলতেন। উনি কাস্ট করতে শুরু করলেন, এবং কাস্ট, ওনার যে কাস্ট, উনি এই ছোট একটা জিনিস থেকে শুরু করে বাড়ি পর্যন্ত কাজ, এটা যেরকম পেপার ব্যাগস, এটা হচ্ছে একটা একটা লাইব্রেরিতে বই সাজানো আছে পুরো, ওই শেলফ গুলোকে উনি, বিশাল প্রসেস এটা, প্লাস্টার শুধু না, অন্য আরো অনেক সিনথেটিক মেটেরিয়াল দিয়ে আহ, উনি কাস্ট করে আনলেন, এবং কাস্ট করলে এগুলো এক একটা স্ল্যাব হলো। এবার সেই স্ল্যাবটা উনি গ্যালারিতে ডিসপ্লে করছেন। এটা কিন্তু একটা নেগেটিভ ছাপের পজিটিভ রূপ। এইখানে দেখো, এটা হচ্ছে ডেস্ক, 9 টেবলস, টেবিলের তলাটাকে কাস্ট করেছেন, টেবিলের তলা ওপর কাস্ট করে, তলাও কাস্ট করেছেন, নিচটা ওপরটাও কাস্ট করেছেন, পাঁচটাও কাস্ট করেছেন, দিয়ে টেবিলটাকে বার করে দিয়ে, এবার ওগুলো কিন্তু সেকশনাল, একটা ব্লক না, আহ, বার করে দিয়ে উনি এবার লাগিয়ে দিলেন ওগুলো সেখানে। তাতে কি হচ্ছে, যে এগুলো আর সব সাদা রাখতেন। আম, উনি 90s খুব এই নাম ছিল ওর, এই এই ধরনের নেগেটিভ একটা গোস্ট, যেন এটা গোস্ট, এটা একটা রুম, পুরো রুমটা কি করে, এই যে সেকশন গুলো দেখছো, রুমটাকে উনি রুমের ভেতরে গোটা ঘরটার মধ্যে প্লাস্টার ঢেলেছেন তা কিন্তু না, এটা প্রথমে মনে হবে, যেহেতু ছোট যে হট ওয়াটার ব্যাগের যেটা বললেন সেটা শুনে, কিন্তু তা নয়। ঘরের মধ্যে ঢুকে উনি দেয়াল, ছাদ সবগুলো কাস্ট করলেন, জানলা দেখো, জানলাগুলো বেরিয়ে আছে, তা কাস্ট করলেন। এবার ওই কাস্ট করা সেকশন গুলোকে উনি অ্যাসেম্বল করছেন। তার ফলে যেটা হচ্ছে, এটা কিন্তু, এটা কি ভেতরটা কিন্তু হলো, কিন্তু হলো মানে এরকম কতগুলো স্ল্যাব আর কি, এগুলো স্ল্যাব, ভেতরটা হলো। আম, উনি যে দেয়ালের যে ছাপটা নিয়েছেন, দেয়ালের যদি কোনো ভাঙা থাকে, কোনো ছোপ থাকে, কোনো নোংরা থাকে, সেগুলো কিন্তু উঠছে। উনি উনি খেয়াল করতেন। এই যে এখন সিঁড়ির তলাটাকে কাজ করেছেন, কিন্তু কাজ করে যখন বার করে নিয়ে যাচ্ছেন, তাহলে কি সিঁড়ির তলাটা তো সিঁড়ির নেগেটিভ স্পেস, কিন্তু উনি যখন কাস্ট করে বার করে নিয়ে আসছেন, ওটা পজিটিভ স্পেস হয়ে যাচ্ছে। এই যে আমি দেখিয়েছিলাম ব্রুস নরম্যানের, এই যে তাকের তলাটা, নেগেটিভ স্পেসটাকে একটা পজিটিভ রূপ দেওয়া, ব্রঞ্জে কাস্ট করেছেন তাকের তলাটাকে, এক্সিবিট করছেন এইভাবে। এইটারই একটা বড় ভার্সান উনি ব্রঞ্জে করেন না, কারণ ওটা তো ইম্পর্টেন্ট, চিন্তার বাইরে কতটা মেহনত এবং টাকা লাগবে ব্রঞ্জে করতে। এবং উনি ব্রঞ্জে করতেও চান না, কারণ উনি চান না যে ওর কাজগুলো এইরকম দেখতে, উনি চান একটা ভৌতিকে, যেন মনে হচ্ছে সাদা, ভূতের রং সাদা, অন্তত ওয়েস্টার্ন সিভিলাইজেশনে ভূতের রং সাদা, আহ, একটা গোস্টলি অ্যাপিয়ারেন্স, যে ফ্যান্টম, যেন একটা জিনিসের যেন ফ্যান্টম এরা। উনি একটা পুরো বাড়ি পর্যন্ত করেছেন, একটা একটা অ্যাকচুয়াল বাড়ি, সেটা ডিমলিশন হয়ে যাওয়ার আগে উনি কাস্ট করেছিলেন বাড়িটা। মিনিমালিজমের সঙ্গে একটা সম্পর্ক আছে ওর, ডেফিনেটলি মিনিমালিজমের সঙ্গে সম্পর্ক আছে এই ধরনের ব্রুস নওম্যানের কাজে নেগেটিভ। তাহলে বোঝো যে এই যে আমি নেগেটিভ স্পেসের কথা বলতে শুরু করেছিলাম কবে, সেই সুরিয়ালিজমের সময়।
স্কাল্পচারে নেগেটিভ স্পেসটা কত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। আমরা ওটাকে নানান নামে ডেকেছি, ভয়েড, অ্যাবসেন্স, হ্যাঁ, কিন্তু নেগেটিভ স্পেস, বেসিক্যালি নেগেটিভ স্পেস স্কাল্পচারে সবসময় একটা ফিগারের রদার স্কাল্পচারও তোমার এই যে দুটো হাতের মধ্যে যে যে স্পেসটা, ভয়েডটা, ওটাকেই নেগেটিভ স্পেস বলবো। কিন্তু নেগেটিভ স্পেসের আর কোনো ভূমিকা ছিল না ওখানে। পজিটিভ, নেগেটিভ স্পেসের কাজ হচ্ছে পজিটিভ স্পেসকে সামনে তুলে ধরা। কিন্তু দেখা গেল সুরিয়ালিজমে নেগেটিভ স্পেসকে নানাভাবে ইউজ করছেন। শুধু পজিটিভ স্পেসকে তুলে ধরে না, নেগেটিভ স্পেসে নিজের একটা নিজস্ব চরিত্র তৈরি করছে। জাকোমেত্তি টাকোমেত্তি, যে কোনো আমরা সুরিয়ালিজম দেখেছি। সেইটা কোথায় এসছে ভাবো। এইখানে দেখো অ্যালিস এককের যেটা দেখিয়েছিলাম, এই যে আর্কিটেকচার, একটা আর্কিটেকচার মনে আছে সেই রোজল্যান্ড ক্রসের লেখায়, এটা ওই ওই যে উনি যে ক্যাটেগরি তৈরি করে, তার মধ্যে এটা আর্কিটেকচার, নো আর্কিটেকচার, মানে একটা আর্কিটেকচার হওয়ার চেষ্টা করছে, সেটা একটা আর্কিটেকচার গ্যালারির মধ্যে বসানো, আবার নিজে একটা আর্কিটেকচার হওয়ার চেষ্টা করছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আর্কিটেকচার না, তুমি এটার মধ্যে ঢুকতে পারবে না। এটাও তাই। তার মানে কি, আর্কিটেকচার আর নো আর্কিটেকচার, এটাকে কি বলবো, অ্যাক্সিওম্যাটিক স্ট্রাকচার। মনে আছে? আহ এই রেচেল হোয়াইট রিডের কাজও এই পর্যায়ে, এই ক্যাটেগরিটি, মানে আমি যদি রোজালিন ক্রসের ওইটা ফলো করি, তাহলে এটাকে আমাকে ওই বলতে হবে অ্যাক্সিওমেটিক স্ট্রাকচার। তার থেকে মানে, কিন্তু কিন্তু অ্যালিস হেককের মতো নয় কিন্তু ব্যাপারটা। অ্যালিস হেকক একটা ফ্যান্টাসি দিয়ে একটা স্পেস তৈরি করছেন, যেটাতে তুমি সিঁড়ি দেখছো, দরজা দেখছো, কোনোটাই তো তুমি ঢুকতে পারবে না। আহ, কিন্তু মনে হচ্ছে যেন পারবে। এটাতে তো ওইভাবে নেগেটিভ স্পেসকে নিয়ে খেলাটা নেই, এটা প্লাইউড দিয়ে করা। আহ, এখানে আটকানো টাটকানো সবই কাঠ দিয়ে করা। এটা হচ্ছে তোমার একটা বস্তুর নেগেটিভ স্পেসকে আমি পুরোপুরি সলিডলি, ঢুকতে পারা না পারার কোনো ব্যাপারই নেই এখানে। এখানে জানো তুমি, সিলড অফ। এটা হচ্ছে জানলাটার উল্টো ছাপ। জানলা রয়েছে, দরজার যেখানে দরজা রয়েছে, এটা হচ্ছে তোমাকে পুরো জিনিসটাকে আমি একটা সলিড হিসেবে দিলাম। একটা ঘরের ভেতরকার যে ভয়েডটা, সেটাকে তোমাকে আমি সলিড হিসেবে দিলাম। এই খেলাটা খেলছেন উনি। এবং সেখানে নেগেটিভ স্পেসটাই বড় কথা। আহ, এখানে শুধু দুজনের এখানে মানে উদ্দেশ্যটা আলাদা, কিন্তু জিনিসটার মধ্যে মিল হচ্ছে। দুটোই গ্যালারিতে বসানো, আর্কিটেকচারের মধ্যে রয়েছে, আর নিজেও একটা আর্কিটেকচারের রেফারেন্স আনছে, কিন্তু কোনোটাই আর্কিটেকচার নয়। এখানে একটা কথা বলে দিই, আমার এখানে স্লাইডটা লেবেলিং এ ভুল আছে। এই যে বাঁদিকে একটা রুমস, এই যে আগে দেখালাম রুমস, বাঁদিকে এটাও ওই রুমস হবে, কিন্তু এখানে ভুল করে 9 টেবলসটা চলে এসেছে। এটা 2001-এ করা রুমস, আর 9 টেবলসটা 98 সালে করা। তো এই ভুলটা আমি অ্যাকনলেজ করছি আর কি। ঠিক আছে, আচ্ছা। জেনি হলজার, জেনি হলজার 80-এর দশক থেকে উনি শুরু করেছেন, বা হয়তো লেট 70s থেকেই। আমি ঠিক জানি না উনি প্রথম কখন করেছিলেন টেক্সট। উনি কি করেন, টেক্সট প্রজেক্ট করেন স্পেসে। প্রথমে নিউ ইয়র্কের বিল্ডিং এ করেছেন, তারপরে আমি এটা একটু পরের কাজ দেখাচ্ছি, 99-এ ভেনিসে উনি বিল্ডিং এর গায়ে, এই জলের ওইদিকে ভেনিসে, ফেমিনিস্ট মেসেজ ছিল তখন ওর। পরে উনি অন্যান্য পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল যে এই যে ইরাকের যে সেকেন্ড গালফ ওয়ার নিয়ে করেছেন। কিন্তু উনি বিল্ডিং এ, তাহলে বোঝো এখানে আমি একটা স্কাল্পচারাল ডিসকোর্স মানে ধরবো তো বটেই। সলিড অবজেক্ট পেরিয়ে এলাম রেচেল হোয়াইট রিডের, এখানে স্পেসকে নিয়ে আর টেক্সটকে নিয়ে। তুমি যখন টেক্সটটা পড়ছো, সেটা হচ্ছে বিল্ডিংটা তো একটা ফ্যাক্টর। বিল্ডিং না থাকলে, একটা ওই সারফেসটা না থাকলে তুমি টেক্সটটা পাবে কোথায়, পড়বে কি করে? সুতরাং ওটা একটা ফ্যাক্টর। আর্কিটেকচার নিচ্ছেন, এই যে স্পেস দিয়ে, যে তুমি যেখানে দাঁড়িয়ে দেখছো ওদিকে যে ওটা প্রজেক্টেড হচ্ছে, এটা তো একটা স্পেস। স্পেসে টেক্সট নিয়ে কাজ করছেন। তাহলে এখানে অবজেক্ট ওইভাবে নেই। অবজেক্ট, আমি বিল্ডিংটাকে অবজেক্ট ধরি, অবজেক্ট, কিন্তু
স্পেসটা বড় কথা। এইটা যেরকম উনি নিউ ক্যাসেল ইংল্যান্ডে করেছেন 2000 সালে করা। এখন মানে উনি 90-এর দশকের শেষ থেকে যেটা করেছেন, মানে ছোটখাটো যে একটা দেয়ালে প্রজেক্ট করলাম তা না, উনি একটা পুরো শহর নিয়ে কাজ করেন, একটা নদীর এদিক থেকে প্রজেক্ট করেন, দেখো তুমি এইখান থেকে প্রজেক্টটা করা হচ্ছে, মানে টেকনোলজি লেজার ফেজার ইউজ ইউজ করে উনি করেন, খুব মানে এফেক্টিভ ওর কাজ। এইটা যেমন ধরো গুগেনহাইম মিউজিয়ামে আর্টে করা, আমি একটু আর্টে চলে আসছি এখানে ওর কাজ দেখাতে গিয়ে। মোর পিপল এন্ড অফেন্স নিউ অফেন্সেস স্প্রিং আপ, এটা একটা রিয়েল মেক বিলিভ শর্ট লিভড, এটা একটু মানে লেখাটা ওইদিকে চলে গেছে। গুগেনহাইম মিউজিয়াম এর গায়ে প্রজেক্ট করছেন। এটা মানে রীতিমতো একটা অডিয়েন্স আছে, অডিয়েন্স দাঁড়িয়ে দেখছে উনি মানে রাস্তার ওদিকে। দেখো কিরকম একটা সলিডিটি, একটা সলিড বিল্ডিং কে, একদিকে হচ্ছে একটা সলিড বিল্ডিং কে কিরকম একটা অবজেক্ট বানিয়ে দিচ্ছে এই টেক্সটের প্রজেকশন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি টেক্সট গুলো যেন অনেক বড়, বিল্ডিংটার থেকে অনেক বেশি স্ট্রং এরকম। এবং ওর মেসেজ টেসেজ গুলো খুব মানে ছোট করে লেখা, টুইস্ট আছে তার মধ্যে, কিন্তু সবই পলিটিক্যালি। এটা মানে উনি ওই মানে কোন একটা ইন্টেলেকচুয়াল এনকোয়ারি করছেন শুধু তা নয়, উনি পুরোপুরি সমাজ সচেতন শিল্পী। মার্টিন পুরিয়ার আফ্রিকান আমেরিকান, অনেক বয়স এখন। উনি আহ, আমি আগে ওকে দেখাইনি, এখন দেখাচ্ছি, কারণ উনি ফিগারেটিভ কাজ কখনো করেন না। উনি যা হয় 60-এর দশক থেকে উনি 50-60-এর দশক থেকে কাজ করছেন, কিন্তু উনি সেরম ভাবে রেকগনিশন পাননি, কিন্তু এখন উনি বিশাল বিশাল একটা আইকনিক নাম তার। 2019-এর ভেনিস বিয়েনালেতে, যেটাতে আমি গিয়েছিলাম, সেটাতে উনি আমেরিকান প্যাভিলিয়ন, এক এক বছর এক একজন আর্টিস্ট করে তো, পুরো আমেরিকান প্যাভিলিয়নটা উনি করেছে। উনি ওর সব সময়ই ছিল এই যে সিভিল রাইটস মুভমেন্ট এসবের মধ্যে, এই যে 78 সালে এত, এই যে ফেথ রিঙ্গোল্ডের মতো আর্টিস্ট উনি নন, উনি সব সময় অ্যাবস্ট্রাক্ট করে গেছে, কিন্তু ওর অ্যাবস্ট্রাকশনটা অদ্ভুত। এটা ঠিক ওই তোমার ওই যে রদা ডেভিড হেনরি মুর ডেভিড স্মিথ হয়ে যে অ্যাবস্ট্রাকশন, ওই কনস্ট্রাকশন অ্যাসেম্বলেজ, ওই জায়গায় নয়। উনি সলিড নিয়ে কাজ করেন, যেটা অ্যাকচুয়ালি ওর আমার ধারণা, ওর ওই যে ব্ল্যাক বলে তো বটেই, কিন্তু আমার মনে হয় এই যে অ্যাবস্ট্রাক্ট স্কাল্পচারে সলিড নিয়ে কাজ করা, বারবারা হেপওয়ার্থ যেমন নেগেটিভ স্পেসটাকে ইউজ করছেন, তাও বারবারা হেপওয়ার্থের এই যে সলিডিটি, এটা না আমেরিকান আর্ট ওয়ার্ল্ডে 50-60-এ ডেভিড স্মিথের ওই যে কনস্ট্রাকশন অ্যাসেম্বলিজের এতটাই প্রভাব ছিল, আহ, খুব খেত না এটা। মানে যেরকম জন চেম্বারলেনের যে ক্রাশড গাড়ি যেমন যেত না, এটা উনি যদি ইউরোপে থাকতেন উনি কিন্তু আগেই রেকগনিশন পেতেন, কিন্তু আমেরিকা এই যে এটা করেন কি, মানে উনি একটা মেটেরিয়াল ওর কাছে ভীষণ ইম্পর্টেন্ট, যেটা ব্রাকুসির, উনি অনেকটা ব্রাকুসির পরবর্তী রূপ বলতে পারো। উনি এটাকে দেখো দুটো কাঠ আছে, কিন্তু এটা একটা কাঠ। উনি খুব কখনো কখনো জয়েন করেন, কিন্তু জয়েন্টটাকে, এই কাঠটাকে টুপিটাকে পরিয়েছেন, এটা এমন ভাবে জয়েন করেছেন, তারপরে বহুদিন ধরে উনি জিনিসটা নিয়ে কাজ করেন। যদি পালিশ করা হয়, এটা যেমন পালিশ করতে অদ্ভুত একটা শেপ, এটা একটা অদ্ভুত শেপ, এটা পুরো একটা বাল্কি শেপ, গ্যালারিতে বসে আছে, ছোট নয়, এগুলো বড় বড়। আর অদ্ভুত একটা তার মধ্যে টেক্সচার, মানে উনি আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছেন টেক্সচার, রিফ্লেকশন এগুলোর মধ্যে, কিন্তু জিনিসটা হচ্ছে একটা অবজেক্ট। এবং উনি কিন্তু যে এই যে ব্ল্যাক রেফারেন্স, আফ্রিকা রেফারেন্স আছে, এগুলো বিভিন্ন আফ্রিকার বিভিন্ন ধরো রুরাল আর্কিটেকচার, যেমন ধরো এইটা, এটা যে এই যে একটা হাট, একটা কুঁড়ে ঘরের আকার নিচ্ছে, এখানে উনি দেখো উনি, এটা কিন্তু কাঠ, এগুলো কিন্তু সব আলাদা আলাদা কাঠ উনি আটকেছেন। কিন্তু এই ওপরটাকে উনি কি রেখেছেন, ওই যে গাছের ছালের যে ন্যাচারাল রূপটা ওইটা রেখেছেন। কিন্তু দেখো তুমি কিভাবে শেপটা উনি তৈরি করছেন, এই চারদিকে চারটে ফ্ল্যাট,
তবে কিন্তু ওপরটা অদ্ভুত একটা কনিক্যাল শেপ, যেটা এটা কিন্তু উনি ডিস্টার্ব করেননি। গাছের ছালের এটা রেখেছেন, এটা আমার মনে হয় গাছের ছালই। এরকম হতে পারে মাটি দিয়েছেন, মাটি বোধহয় দেননি, এটা গাছের ছালই। শেপগুলো দেখেছি, এগুলো দেখে তুমি ঠিক এটা ওয়েস্টার্ন স্কাল্পচারের হিস্ট্রিতে যে অ্যাবস্ট্রাকশনের কথা আমরা বলি, ঠিক তা নয়। এর অদ্ভুত, উনি কিন্তু অদ্ভুত ব্যাপার, খুব কম, অন্তত ওর এই 80-90 এর কাজে ওই সময়টায় নেগেটিভ স্পেসকে, যেটাকে আমরা নেগেটিভ স্পেস, তো একটা বিরাট ব্যাপার, এতক্ষণ তো তাই নিয়েই কথা বলেছি। আহ, উনি করেন না, উনি একটা সলিডিটি আছে ওর অবজেক্ট গুলো, প্রত্যেকটা অবজেক্টের সলিডিটি আছে। আর অদ্ভুত ভাবে ওর কাজের, উনি মেটাল নিয়েও কাজ করেন, কিন্তু কাস্টিং করেন না উনি। আহ, এটা যেরকম তুমি বলতেই পারো এটা একটা কনস্ট্রাকশন, হ্যাঁ, কিন্তু কনস্ট্রাকশনের মধ্যে ওর ওই যে ফাউন্ড অবজেক্ট বোঝা যাচ্ছে কনস্ট্রাকশন, বা স্ক্র্যাপ মেটাল ডেভিড স্মিথের মতো বেঁকিয়ে তার মধ্যে দিয়ে একটা স্পেস তৈরি, উনি ওরম করেন না। উনি যদি এটাকে যদি কনস্ট্রাকশন বলো, তার মধ্যে একটা অদ্ভুত সলিডিটি আছে, আর একটা একটা ইন্টেগ্রিটি আছে, এটা ছড়িয়ে যায় না। এটার মধ্যে দিয়ে তুমি দেখছো ওদিক থেকে একটা আরেকজন দাঁড়াচ্ছে, তার বডিটা হয়ে যাচ্ছে স্কাল্পচার, ওইসব না। ওর স্কাল্পচার সেই দিক থেকে, ওর স্কাল্পচারের আমি বলবো ওর স্কাল্পচারের আমি বলবো একটা অদ্ভুত ট্র্যাডিশনাল রূপ আছে, যে যেটা ধরো, মানে ধরো কিউবিজম তো অনেক ভেঙেছে জিনিসকে। তারপরে তোমার ব্রাকুসি, ব্রাকুসির সঙ্গে কিছুটা মেলে, যদিও এই যে আফ্রিকার একটা হাট, তার যে রূপটা, এটা মিলবে না ব্রাকুসির সঙ্গে। কিন্তু ওর একমাত্র স্কাল্পটার যা যা আমরা দেখেছি, যিনি, ব্রাকুসি তো অত নেগেটিভ স্পেস নিয়ে চর্চা করতেন না, অন্তত ম্যাক্সিমাম কাজে। উনি একটা সলিড ফর্মকে নানাভাবে দেখতেন, কিন্তু ওই যে মাঝখান দিয়ে চলে গেল চোখ, এটা তো ব্রাকুসি করতেন না। ওর এই কাজের এই যে আউটলুকটা, অবজেক্টকে দেখার আউট, এটাতে ওই ব্রাকুসির কাছাকাছি যান, কিন্তু আর কেউ নেই আমেরিকান আর্ট ওয়ার্ল্ডে, অন্তত বিখ্যাতদের মধ্যে আজকে, যাদের এই 80-90-এর দশকে উনি যেটা করে যাচ্ছেন, যেখানে স্কাল্পচার কোথায় চলে গেছে বলো না, মানে সেই রেচেল হোয়াইট রিডের ওই বাড়ি কাস্ট করা আর ইয়ে, সেখানে উনি এই করে যাচ্ছে শুধু, মানে উনি একটা কাজ করতে নাকি ওর অনেক সময় লাগতো এই সময়টা, এই 80-90-এর দশকে, কারণ মেটিরিয়ালের সঙ্গে উনি একাত্ম হয়ে যেতেন, যেটা একমাত্র আমরা ব্রাকুসির ক্ষেত্রে বলতে পারি। এই যে এটাকে লেয়ারে লেয়ারে বড় করা, তারপরে এখানে কেটে এই যে ডিসিশনটা যে ওপরে একটা কনিক্যাল শেপ থাকবে, উনি এর মধ্যেই বুঁদ হয়ে থেকেছেন। সুতরাং অ্যাবস্ট্রাক্ট আমরা তো নানান রকম দেখছি, আমি কুইল্টকেও আনছি এর মধ্যে, আমি জেনি হোলজারের টেক্সট প্রজেক্ট করাকেও দেখছি, কিন্তু এটাও ছিল অবজেক্ট অ্যান্ড স্পেস, অবজেক্ট ইন স্পেস, অবজেক্ট অ্যান্ড স্পেস। এরপর আসছে তোমার, আমি বলবো 80-90-এর দশকে বড় ইয়ে হচ্ছে জেফ কুনস। জেফ কুনস আহ, এই যে ধরো এই ধরনের কাজ, এটাকে জেফ কুনস পপ নয়, পপে, মানে উনি এটা পোস্ট পপ বলা যায়। জেফ কুনসের কাজ নিয়ে প্রচুর বিতর্ক আছে আমেরিকান আর্ট ওয়ার্ল্ডে, প্রচন্ড, মানে বিখ্যাত, এবং বিশাল পয়সা করেছে ওর কাজ। কিন্তু ওর কাজের যে সিরিয়াসনেস, ডেপথ, এটা নিয়ে একদল ভীষণভাবে এখনো বলে যায়, কিন্তু জেফ কুনসকে আটকাতে পারেনি কেউ। এটা যেরকম তিনটে বাস্কেটবল সাসপেন্ডেড একটা অ্যাকুয়ারিয়ামের মধ্যে, আহ, উনি এই জিনিসটা এই, কিন্তু ওয়ার হলে যেটা ওর বিরুদ্ধে যারা বলে, যে বলছে উনি ওয়ার হোলের যে ব্র্যান্ড নিয়ে খেলা, যেটা ব্রিটিশ পপ আর্টিস্টরা কোনোদিনই করেনি। আমরা দেখেছি ব্রিটিশ পপ আর্টিস্টরা এই যে রেডিমেড অবজেক্ট বা ফাউন্ড অবজেক্ট অন্যভাবে দেখেছে। ওয়ারহলের তো ছিল ব্র্যান্ড নিয়ে খেলা, ক্যাম্পবেলস, কোকা কোলা ইত্যাদি। উনি ওইটাকে নিয়েছেন, কিন্তু ওয়ারহলের যে যে ডেপথটা কাজের, যে অর্থপূর্ণতা, সেইটা ওর নেই। উনি ওয়ারহোলের যে এই যে আমি পয়সা করব, এটা তো ওয়ারহোলও বলতেন, আমি আমি ক্যাপিটালিজম ভালোবাসি,
পয়সা করব। এইটাকে উনি ওয়ারহোলের ক্ষেত্রে এখনো আমরা অনেক সময় ডাউট করি যে উনি ওটা ওই ওই ওর রেটরিক হিসেবে বলছে না সত্যি। জেফ কোনসের কোনো ওই ধরনের ইয়ে নেই, রেটরিক, মানে উনি পয়সার জন্য এইটা একটা স্কাল্পচার। আমি কেন বলবো মানে স্কাল্পচার অর্থপূর্ণতাটা কোথায় এখানে না, মানে বহু লোক বলে যে এই যে ওয়ারহোল হোলের যে 60-এর দশকে ব্র্যান্ড নিয়ে যে খেলা, তার মধ্যে যে এই যে ব্রিলো বক্স, এই যে এখানে এটা কেন, বা এই যে রেপেটিশন অফ সাইন্স যেগুলো আমি বলেছি আর কি, এটা আর 80-র দশকে যাচ্ছে না। কারণ 80-র দশকে কনসুমার কালচারের ওই দিকটা, আজকে তুমি যদি কনসুমার কালচার ওয়ারহোলের মতো করে দেখো, ইভেন ইন্ডিয়াতেও, ইন্ডিয়ার মতো জায়গায় যেখানে পপ ইমেজারি এসছে 90-এর দশকে, সেখানেও যদি তুমি ওয়ারহোলের মতো করে দেখো যে ওই যে একটা জিনিস তৈরি হয়েই যাচ্ছে তার একটা বিস্ময়, তাই নিয়ে একটা বিষয় যে দেখো আমি যা কোকা কোলা খাই, ইংল্যান্ডের রানীও সেই কোকা কোলা খায়, কোকা কোলা তার জন্য অন্যভাবে তৈরি। এই যে রেটরিক গুলো, এটা কিন্তু আর যায় না, 80-র দশকেই যায় না, এখন তো যাবেই না। তোমাকে যদি পপ ইমেজে মানে কনসুমার কালচার নিয়ে ভাবো, অন্যভাবে ভাবতে হবে তোমার। আহ, তা 80-র দশকে এইটা হচ্ছে যে জেফ কুনসের একটা অনেক বিতর্ক আছে ওকে ঘিরে, অনেক সময় অনেক কিছু করেছেন যেগুলো সাংঘাতিকভাবে এক্সপ্লিসিট, সেক্সুয়ালি এক্সপ্লিসিট। আমি ওই কাজ দেখাচ্ছি না এখানে, আমি জাস্ট অত সময় নেই। সেক্সুয়ালি এক্সপ্লিসিট কাজ করেছেন, যা নিয়ে অনেক বিতর্ক আছে। জেফ কুনকে কতটা সিরিয়াস আর্ট, যেমন এইগুলো কি, এটা হচ্ছে ওই যে গিফট শপে কিনতে পাওয়া যায় ছোট ছোট সুভেনির, এই যে একটা বাচ্চা, দুটো বাচ্চা, মানে কিউট জিনিস, ওইটাকে উনি কেনেন, কিনে ওটাকে উনি তৈরি করা, মানে এটা কিন্তু উনি তৈরি করছেন না, এটাকে উনি ধরো আহ, এটা বিভিন্ন জিনিস, ধরো কাঠ দিয়ে বড় করছেন, এবার লাইফ সাইজ করছেন, মানে ছোট এইটুকু হয়তো একটা গিফট শপ থেকে নিয়ে সেটাকে বড় লাইফ সাইজ করছেন কাঠ দিয়ে। যারা ওই 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 ধরনের কাজ যারা করে, কাঠের ওই এঞ্জেল তৈরি করা, কবরখানার যে বা মার্বেল কাটে যারা, তাদের দিয়ে উনি তৈরি করাচ্ছেন এবং সিলভার রং করে দিয়েছেন। এটার অরিজিনালটা সিলভার রং কিনা আমি বলতে পারবো না, সিলভার রং এবং এটাই স্কাল্পচার। এবং এটা তৈরি হচ্ছে দুটো কি তিনটে উনি তৈরি করাতেন। এই নিয়ে অনেক কপি জেফ কুনসের, এটা খুব ইন্টারেস্টিং জেফ কুনসের। আমি বোধ হয় অ্যাপ্রোপ্রিয়েশনে কপিরাইটের পোর্শনটায়, যে কপিরাইট অ্যাপ্রোপ্রিয়েশন, সেখানে কি জেফ কুনস দেখিয়েছিলাম কিনা আমার মনে পড়ছে না, হয়তো দেখি ওর। জেফ কুনস হচ্ছে প্রথম আর্টিস্ট যার আহ, যাকে কপিরাইট নিয়ে মামলা হয়েছে, মানে কপিরাইট নিয়ে কমপ্লেন করেছে অনেকে, রবার্ট রসেনবার্গের বিরুদ্ধে করেছে, অ্যান্ডি ওয়ারহলের বিরুদ্ধে করেছে, কিন্তু সেগুলো সবই আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয়েছে। জেফ কুনসের বেলায় অ্যাকচুয়ালি কোর্টে গেছে, কারণ উনি ছাড়েননি, কোর্টে গেছে এবং উনি হেরে গেছেন। বেসিক্যালি উনি যে চুরি করেছেন সেটা প্রমাণিত, এবং তাতে ওকে কম্পেনসেশন দিতে হয়েছে। এই ধরনের কাজের দুটো কি তিনটে তৈরি করেন, এগুলো এক একটা বিশাল দামে বিক্রি হচ্ছে। আহ, আর এইটা যার তৈরি, সে খবর পেয়ে, মানে আমি এইটার কথাই বলছি না, এরকম অন্য অবজেক্টে সে খবর পেয়ে মামলা করে দিয়েছে। আহ, জেফ কুনসের অনেক মানে প্রচুর বিতর্ক আছে ওকে নিয়ে, কিন্তু আজকের বাজারে জেফ কুনস এবং অসম্ভব ভালো কথা বলেন উনি, যে উনি টক ফকে যাও, অদ্ভুত ভাবে কথা বলেন। আর্টকে উনি বিজনেস হিসেবে দেখেন, একেবারে পরিষ্কার। তোমার যদি কোনো রকম এ নিয়ে আহ, সন্দেহ থাকে, ওটা কেটে যাবে ওনার টকে গেলে। অদ্ভুত ভাবে উনি টাকা, এটা যে জাস্ট অবজেক্ট, আর্ট অবজেক্টস, তাহলে আমরা যা বলি ও ছবি পণ্য হয়ে গেছে, পণ্য আর কিছু রইলো না, উনি ওইটাকেই মানে ছবির মানে শিল্পের আর কোনো অর্থপূর্ণতা রইলো না, এতই পণ্য হয়ে গেছে, এগুলো নিয়ে তুমি আলোচনা করছো। উনি ওই যে শিল্পের যে শূন্যতা, অর্থপূর্ণতার অভাব, ওটাকেই উনি ক্যাপিটালাইজ করেছেন। হ্যাঁ,
এটা যেমন ধরো এখানে ক্লাস ওল্ডেনবার্গের এই যে জায়ান্ট বিএলটি, বিএলটি মানে হচ্ছে বেকন লেটুস টমেটো, মানে বেসিক্যালি স্যান্ডউইচের মধ্যে যে দেয় বেকন লেটুস টমেটো। এটা তো ওই যে আমরা দেখিয়েছিলাম যে বড় বড় এখানে একটা ওই ইয়ে থাকে, তোমার অলিভ থাকে বা চেরি থাকে, আহ, এখানে একটা টুথপিক দিয়ে গেঁথে দেয়, এরকম একটা স্যান্ডউইচ যে বড় বড় করেছেন, আমি দেখিয়েছিলাম এটা। তা কিন্তু নয় এটা। এখানে এটার মধ্যে তো ডান দিকেরটার মধ্যে একটা ওই যে আমার সঙ্গে আমি কিভাবে ইন্টারাক্ট করছি জিনিসটার সঙ্গে, এই সব ব্যাপার আছে। বাঁ দিকেরটা তা নয়, একটা অ্যাকুয়ারিয়ামের মধ্যে তিনটে সাসপেন্ডেড বাস্কেটবল। এটা উল্টো দিকে যে ব্রিলো বক্সের যে অরিজিনালিটি, 60-এর দশকে ব্রিলো বক্সের যে উম, আমি একেবারে মাটিতে বসিয়ে দিলাম গ্যালারিতে, এবং সেখানে যেন মনে হচ্ছে সুপার মার্কেটে যেভাবে সাজি, এই যে ব্যাপারগুলো আমরা কথা বলেছি, এবং ব্রিলো বক্সের এটা মাথায় রেখে, এগুলোতে অ্যাকচুয়াল ব্রিলো বক্স না, সিল স্ক্রিন প্রিন্ট করা। এটা একটু কাছ থেকে দেখলে বুঝবে এটা ট্যারামেকা আছে ব্যাপারটা, ইচ্ছা করে করা। আম, সেরকম নয়। উনি তিনটে কনসিউমার অবজেক্ট, এটা ভ্যাকিউম ক্লিনার দিয়েও করেছেন, তিনটে কনসিউমার অবজেক্টকে উনি অ্যাকুয়ারিয়ামে, এখন তিনটে বাস্কেটবল অ্যাকুয়ারিয়ামের মধ্যে ভাসছে, এটা থেকে তুমি কি বার করবে সেটা, মানে সে ব্যাপারে সবাই একমত নয়। এটা রেডিমেডের, এটা রেডিমেড, এগুলো রেডিমেড, এটা তো ফাউন্ড অবজেক্ট না, উনি কিনে আনছেন ইয়ে থেকে, বাজার থেকে, যেটা ওয়ার হলো করেনি, এগুলো তো ব্রিলো বক্স গুলো তো তৈরি করেছেন। এগুলো রেডিমেডের মতো দেখতে, কিন্তু রেডিমেডও না, ফাউন্ড অবজেক্টও না। কার্ডবোর্ড বা কার্ড দিয়ে উনি ব্রিলো বক্স তৈরি করেছেন, এটা ফেক ব্রিলো বক্স। আর ডান দিকে হচ্ছে দুঃসবের রেডিমেড। জেফ কুন্স কিন্তু রেডিমেড, উনি বাস্কেটবল কিনে আনছেন এটা করার জন্য। তাহলে এটা অর্থপূর্ণতাটা কোথায়, এটা নিয়ে বিতর্ক আছে। এদিকে দেখো তুমি আরমানের যে অ্যাসেম্বলেজ দেখিয়েছিলাম, উনি তো ফাউন্ড অবজেক্ট, এগুলো ফাউন্ড অবজেক্ট, যে প্লেক্সি কেসে নানান রকম টিকিট ফিকিট কুড়িয়ে পাওয়া জিনিস ভর্তি, আর এটা হচ্ছে এই একটা কিছুর মানে বেসটা, পেডেস্টালটা কোনো একটা ঘড়ি বা কিছু ছিল, এখানে দেখো এই যে সিংহের পা দেওয়া, এগুলো তো উনি জোড়া লাগিয়েছেন, অ্যাসেম্বলেজ। ওকে, ওর এটা অ্যাসেম্বলেজ আমি বলবো, ওকে অ্যাকুয়ারিয়ামের মধ্যে বল রাখছে, কিন্তু অ্যাসেম্বলেজকে আমরা যেভাবে দেখে এসেছি জেফ খুমসের ওটা যায় না। আর উনি করেছেন এই বিশাল, বিভিন্ন ইউরোপে বিভিন্ন জায়গায় বিশাল এই যে গাছ ঝোপ ছেঁটে করে, উনি করেছেন এই পাপি, পাপি, বিশাল পাপি। তুমি ভাবতে পারবে না, এটা হচ্ছে তোমার এই যে ডান দিকেরটা যেটা দেখছো, এটা হচ্ছে বিলবাও, স্পেনে বিলবাও বলে একটা জায়গা আছে, যেখানে তোমার আহ, একটা মিউজিয়াম করা হয়েছে, গুগেনহাইম, আমি আমার মনে হয় গুগেনহাইম মিউজিয়ামের একটা ব্রাঞ্চ। এইটা ফ্র্যাঙ্ক গেরি, বিশাল আর্কিটেক্ট, পোস্ট মডার্ন, আমি ইয়েতে দেখিয়েছিলাম, পোস্ট মডার্নিজমে দেখিয়েছি, ফ্র্যাঙ্ক গেরির তৈরি করা একটা মিউজিয়াম, কিন্তু আর্ট মিউজিয়াম। তার এতে ক্যাম্পাসে বিশাল পাপি, এটা কিন্তু জেফ কুনসের কাজ। এবং ভাব, এইটা যে জেফ কুনসের মুঠো, জেফ কুনসকে নিয়ে যে বিতর্ক আছে, তার মানে কিন্তু জেফ কুনস একটা আর্ট ওয়ার্ল্ডের একটা পকেটে বিলং করে তা না। বিতর্ক আছে, আবার জেফ কুনস আর্ট ওয়ার্ল্ডে বিশাল ভাবে মুকুট পরে বিরাজ করছে। তাহলে এবার যারা বলে আমি জেফ কুনস, মানে যারা জেফ কুনসকে সিরিয়াসলি নিতে চায় না, তারা কিভাবে এটাকে ব্যাখ্যা করবে যে আর্টে ওগুলো তো, ও তো এন্টারটেনমেন্ট করে, গিমিক করে, তাহলে আমি তো ওকে দেখবো যে ও তো একটা পোর্শন আর্ট, এক ধরনের লোককেও সার্ভ করে যারা এইগুলোতে আহ, এইগুলো গিমিক টিমিকেই ভোলে। কিন্তু জেফ কুনসের ক্ষেত্রে তো যদি গিমিক হবে, গিমিক দিয়ে যে একটা পার্ট এক ধরনের অডিয়েন্স, তা তো না। জেফ কুনসের অডিয়েন্স মেইন স্ট্রিম, নইলে এই বিলবাওতে মিউজিয়ামের সামনে ওরা এটা করে, এটা মেন স্ট্রিম। একই সঙ্গে ও মেন স্ট্রিম, আবার ভীষণ অস্বস্তিতে ফেলে ও, মানে ওর সম্পর্কে প্রচুর লেখা হয়েছে, মানে একদম মেইন স্ট্রিমে আর্টিকেল লেখা হয়েছে, ইয়ে হয়েছে, ক্রিটিকদের এক একজনের লেখার ওকে অ্যাকসেপ্ট করা বা কিছুটা অ্যাকসেপ্ট করার ধরন এক এক রকম। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে জেফ কুনস বিলং করে ইয়ের, ওর অবজেক্ট কমপ্লিটলি ও, টাকা, টাকা বিশাল ব্যাপার, কিন্তু বিলং করে মেইন স্ট্রিমে।
অ্যালান ম্যাককলাম একটা ইন্টারেস্টিং আর্টিস্ট, এই দিকে এই নিউ ইংল্যান্ডের আর্টিস্ট। উনি করেছেন কি, উনি উনি 80-র দশক থেকে উনি যে ওর অদ্ভুত একটা ফিলসফি আছে। উনি বলেন যে এই যে আমাদের এত অবজেক্ট তৈরি হয়, এই অবজেক্টের যে এত প্রাচুর্য, যে একই অবজেক্ট, ওই যে ওয়ারহলের যে আইডিয়াটা, ক্যাম্পবেল সুপের সুপের ক্যান রেপিটিশন, কোকা কোলার বোতল রেপিটিশন, যে তার মধ্যে ওয়ারহল যেটা করতেন ক্যাম্পবেল সুপের এখানে ওই ফ্লেভার গুলো আলাদা। ওই যে আজকে আমাদের যে যে প্রাচুর্য জিনিসের, এবং জিনিস মানে ইন্ডাস্ট্রিয়ালি মেড জিনিসের যে প্রাচুর্য, এর মধ্যে একটা জিনিসের স্বকীয়তাটা থাকে না বলেই আমরা জানি। কিন্তু ওয়ারহলও দেখাতে চেয়েছেন একটা জিনিসে, উনি একটু একটু হিউমারাসলি দেখিয়েছেন যে এই ক্যাম্পবেল স্যুপ সব 50টা ক্যান একই রকম দেখতে, কিন্তু স্বকীয়তাটা কোথায়, ওই ফ্লেভারটা। উনি একটু অন্যভাবে ওই স্বকীয়তাটা বার করতে, কিন্তু উনি কিন্তু ওই ক্যাম্পবেল স্যুপের ওরম ভাবে ব্র্যান্ড নেন না। ওর একটা অদ্ভুত জগৎ তৈরি করেছেন উনি। এগুলো কি, এগুলো হচ্ছে, এই জিনিসটা হচ্ছে চাইনিজ জিঞ্জার জার, খাবার আচার টাচার রাখে। এগুলো খুব বেশ বড় বড় হয়, ছোটও হয়, চায়নার ট্র্যাডিশনাল। এত বড় মানে একেবারে প্রায় এক মানুষ সমানও হয়। উনি কিন্তু এগুলো কিন্তু জিঞ্জার জার নয়, উনি এগুলোকে প্রত্যেকটাকে প্লাস্টারে বা সিমেন্টে তৈরি করিয়েছেন, মানে সলিড, খুব ভারী। কিন্তু উনি করেন কি, প্রত্যেকটাকে একটা সাইজের দিক থেকে, বা এবার তুমি যদি এইভাবে ডিসপ্লে করছেন গ্যালারিতে, যদি এটা দেখো ও তাহলে তো সব একই হলো, মানে তো এক, শুধু রং আলাদা না। উনি এই ডিজাইন গুলো, এই যে যে ডিজাইন, তাতে একটু তফাৎ করে, কোনোটা কোনো দুটো এক নয়। আম, উনি আর রং তো আলাদাই, আর সাইজে তফাৎ করে। মানে ওর বক্তব্যটা হচ্ছে, এটা পরের এটা দেখাচ্ছি আমি, তাহলে বুঝতে পারবে আরো বেটার। খুব অদ্ভুত একটা প্রজেক্ট, এটাকে বলে ইন্ডিভিজুয়াল। এগুলো কি, আচ্ছা, এই যে জিনিসগুলো দেখছো, তোমার অনেক কিছু মনে হতে পারে, মনে হতে পারে গ্রেনেড বা খেলনা বা কিছু একটা লাট্টু। এগুলো না, এইটা ওর ভীষণ এক দারুণ প্রজেক্ট। এই যে এক একটা জিনিস দেখছো, এগুলো হচ্ছে, ধরো একটা কৌটোর ঢাকনা, একটা পেপার ওয়েট, একটা ছোট, উনি কালেক্ট করেন। এবার কালেক্ট করে একটার সঙ্গে আরেকটা, একটা স্ক্রু, একটা বোল্ট, বড় একটা নাট বল্টুর বোল্ট, উনি এক একটা মানে একটা অবজেক্ট, এই যে একটা অবজেক্টের মধ্যে দুটো তিনটে চারটে জিনিস আটকানো করে উনি একটা শেপ তৈরি করেন। অর্থাৎ এটা একদিকে একটা অবজেক্টের চেহারা নিচ্ছে, কিন্তু কোনো অবজেক্ট না এটা, এটার কোনো চরিত্র নেই, মানে কোনো ভূমিকা নেই, এটার কোনো কাজ নেই। সেদিক থেকে এটা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট, অ্যাবস্ট্রাক্ট স্কাল্পচারের মতো দেখে মনে হবে এটা ফাংশনাল অবজেক্ট, কিন্তু এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট ইন দ্য সেন্স এই অবজেক্টটা পুরো কাল্পনিক, দুটো তিনটে খুব সাধারণ জিনিস লাগিয়ে তৈরি, কিন্তু এগুলো কি সেই জিনিস লাগানো না। তার থেকে উনি ছাঁচ নিয়ে, রেজিনে ছাঁচ নিয়ে এইগুলো তৈরি করছেন প্লাস্টারে। ভাবো, উনি বিভিন্ন ধরনের একটা কাপ, একটা এরকম গোল কিছু রিং, একটা এই ওই সেই, উনি তুমি যদি ভিডিও মানে ডকুমেন্টারি দেখো তাহলে বুঝতে পারবে। এই নানান খেলনার অংশ, কিন্তু উনি নানান ভাবে ওটাকে, ওই ধরো ওই যে পাজলের মতো, উনি ইয়েতে বসে, স্টুডিওয়ে বসে নানান ভাবে দেখ, এটার সঙ্গে ওটা দিয়ে তিনটে চারটে জিনিস লাগিয়ে একটা অদ্ভুত ইন্টারেস্টিং দেখতে একটা শেপ তৈরি হলো। এবার ওই শেপটাকে উনি কাস্ট করলেন, কাস্ট করে এই অবজেক্ট, এবং সেই জন্যে এই এত অবজেক্টের মধ্যে কোনো দুটো, এটা উনি উনি যে ইন্ডিভিজুয়াল 20,000 এই ধরনের উনি তৈরি করেছেন। এবং সবগুলোকেই এই যে এইটার সঙ্গে তফাৎ হচ্ছে, এখানে উনি উল্টো করছেন, ইউনিফর্ম কালার, উনি নানাভাবে এটাকে রাখেন, এটার ইউনিফর্ম কালার। তাহলে তোমার ওই ওই যে জিনিসগুলো সব এক,
ইন্ডাস্ট্রিয়াল, এটা আরো মনে হবে। তুমি যদি এখানে গিয়ে দাঁড়াও, তুমি দেখতে পাবে যে খুব একটু চোখ দিলে দেখতে পাবে যে এগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা। কিন্তু তুমি ভাববে আলাদা হতে পারে হয়তো 3-4 রকমের ভ্যারাইটি, কিন্তু কোনটা তোমাকে ইনফ্লুয়েন্স করবে? সমুদ্র, যিনি সমুদ্র একদম রাখা, আর হচ্ছে ইউনিফর্ম কালার। তোমার মনে এই যে জিনিস, এইটাই উনি এক্সপ্লোর করতে চাইছেন, যে আমরা যখন এই ইন্ডাস্ট্রিয়াল জগতে দেখি জিনিস, যদি কোনো একটা ডমিনেটিং ফ্যাক্টর থাকে, যে রং বা প্রচুর সংখ্যায়, আর অবজেক্টগুলোর যদি একটা কোথাও সিমিলারিটি থাকে, সবগুলোই এরকম একটা গোল একটা চৌকো এর মধ্যে রয়েছে, এমন নয় যে একটা কতগুলো অবজেক্ট উঠে দাঁড়িয়ে আছে, তা না, সবই ফ্ল্যাট শুয়ে রয়েছে, এটা ডমিনেটিং ফ্যাক্টর, তাহলে আমরা মনে করব অবজেক্টের যে ইউনিকনেস এক একটার, সেটা আমরা ভাববো না। আমরা, আমাদের মন এমনই হয়ে গেছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে, যেটা তোমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে সম্ভব ছিল না, মানুষ ওভাবে ভাবতো না। আমরা মনে করব এগুলো সব একেবারে আইডেন্টিক্যাল, না হলে একই জাতের। মানে একটা আমরা সবসময় চেষ্টা করি ইন্ডাস্ট্রিয়াল জগতে অবজেক্টের স্বকীয়তার থেকে, তার যে তুমি কি উম, একই মডেলের ফোন, সেই 500 ফোন যদি রাখা একই মডেলের, তুমি কি ফোনের কোনো স্বকীয়তা আশা করবে সেখানে? ফোন ফোন আইফোন বা স্যামসাং, তুমি বলো ওই তো ওই সব সব তো ওই মডেলের ফোন একই। এটাই আমাদের ধরন। উনি ভাবাচ্ছেন আমাদের যে আহ, যে বস্তু জগতে আমাদের যে যে শিল্প শিল্প উৎপাদিত বস্তু, শিল্পের উৎপাদনে যে এখানে আমাদের মানসিকতা ওরম করে দিয়েছে যে আমরা স্বকীয়তার বদলে একটা ইউনিফর্মিটি খুঁজি। এখানে উনি ইউনিফর্মিটি দিচ্ছেন রং দিয়ে, শুইয়ে দিয়ে, এবং অবজেক্ট গুলোর মধ্যে একটা এরকম এইরকম একটা ব্যাপার আছে এইরকম। কিন্তু এগুলো ফলস অ্যাকচুয়ালি। এই অবজেক্ট, কিন্তু এই অবজেক্টগুলো কি বলবে তুমি? এগুলো কোনো অবজেক্ট, এগুলো কোনো ফাংশন নেই। উনি আহ, এই অবজেক্ট গুলো আমাদের দিচ্ছেন, প্রত্যেকটা অবজেক্ট আলাদা, প্রত্যেকটা অবজেক্ট আলাদা। কেন? ওর বক্তব্য হচ্ছে, আমি এটা 80-র দশকের কাজ বলছি, আমি ওর একটা টক শুনেছিলাম এই বছর 10-15 আগে। সেখানে উনি ওইভাবেই কথা, এই এই ফিলসফি থেকেই কাজ করছিলেন। উনি করেন কি, এইগুলো কিন্তু উনি বসে বসে তৈরি করছেন তা না। এই যে কোনটার সঙ্গে কোনটা যাবে উনি হয়তো ডিসাইড করলেন, কিন্তু এটা ওনার অ্যাসিস্ট্যান্টরা তৈরি করে। 20,000 কি নিজে তৈরি করা সম্ভব? অ্যাসিস্ট্যান্টরা তৈরি করে। এবার উনি আরো আউটসোর্স করেছেন কাজ, অন্য রকম জিনিসে, প্যাটার্ন, বিভিন্ন প্যাটার্ন তৈরি করা, প্লাইউড কেটে আউট, সেই ধরনের কাজ উনি দেখাচ্ছিলেন। কিন্তু আমার মনে হয় অ্যালান ম্যাককলামের যে উনি পপ নন, কিন্তু পপ থেকে যে যে শিক্ষাটা উনি নিয়েছেন, এটা ব্রিলিয়ান্ট। যে ওই এই অবজেক্ট গুলোর আলটিমেটলি কোনো ক্যাম্বেল স্যুপের ক্যানেরও তো আলটিমেটলি একটা আইডেন্টিটি আছে, ক্যাম্বেল স্যুপ ওর স্যুপের ক্যান, কিন্তু এখানে আলটিমেটলি কোনো আইডেন্টিটি নেই। কিন্তু উনি উনি কোনোটাই আইডেন্টিফাইবল অবজেক্ট না, কিন্তু উনি আমাদের এমন এই যে সমুদ্র, অবজেক্টের সমুদ্র তৈরি করে, রং দিয়ে, মোটামুটি কতগুলো শেপের সিমিলারিটি রেখে, এই যেমন ধরো এইটা, এইখানে যে দেখছো এটা হচ্ছে মাউথ ওয়াশ, হয় না গোকুলকুচি করে মাউথ ওয়াশ, মাউথ ওয়াশের একটা বড় শিশির ঢাকনা, এটা উনি দেখাচ্ছেন, এটার সঙ্গে এটা লাগানো, সারাদিন উনি করে যাচ্ছেন ওটা পাজল করার মতো। অ্যাকচুয়ালি সেখানে উনি এই যে ইউনিফর্মিটি, এই ইউনিফর্মিটিটা একটা, হ্যাঁ ইউনিফর্ম আজ বলছি তো, সমুদ্রের একদম বিছিয়ে দিয়েছেন 20,000 অবজেক্ট, রং, কিন্তু এই ইউনিফর্মিটির আড়ালে যেটা লুকিয়ে আছে, স্বকীয়তা, তুমি যখন সেইটাতে দেখবে, তুমি কিন্তু এটা ওই ক্যাম্বেল স্যুপের বিভিন্ন ফ্লেভার দেখার থেকে আরো ইনভলভ হবে, যদি তুমি ওই দিকে যেতে চাও। এই যে এটার থেকে এটা আলাদা, এটা মানে উনি এটা, আমার ধারণা এটা হাতে তোলার কথা না, এটা রাখারই কথা। এগুলো কিন্তু প্রত্যেকটা দেখতে প্লাস্টিক প্লাস্টিক লাগছে, কিন্তু প্লাস্টিক না, এটা প্লাস্টারে করা প্রত্যেকটা। এটা যেরকম উনি একটা কালেকশন অফ 40 প্লাস্টার সারোগেটস, উনি ছবির
ফ্রেম, ছবি নেই, ছবির ফ্রেম এবং মাউন্ট নিয়ে উনি এইগুলো তৈরি করেছেন এবং কালার দিয়েছেন, এবং প্রত্যেকটা একটার থেকে একটু ডাইমেনশন, একটা লম্বা তো একটা স্কোয়ারের, প্রত্যেকটা আলাদা। কিন্তু তুমি যখন এইভাবে, এটাই কিন্তু প্লাস্টারে করা, এগুলো এটাই ঝোলাচ্ছেন, ও তুমি যখন এটা দেখবে তোমার মনে হবে যে ও একটা ইউনিফর্ম। এই যে এইটাই হচ্ছে ওর বক্তব্য, আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়ালি মেড জিনিসের জগতে আমরা সব সময় ইউনিফর্মিটিটাই আগে ভাবি, যে ইন্ডাস্ট্রিয়ালি মেড তো কিন্তু তার মধ্যে তাহলে ইউনিকনেসটা কোথায়? এই ইউনিকনেসটা উনি রাখছেন ওপরে একটা ইউনিফর্মিটির চাদর। এই প্রত্যেকটা প্লাস্টার, এই ফ্রেম একটা করে অবজেক্ট হয়ে দাঁড়াচ্ছে, যেটার একটা নিজস্বতা আছে, যে নিজস্বতাটা হারিয়ে যাচ্ছে এই ভিড়ে, তো সেটাই উনি দেখাতে চাইছেন। সুতরাং এখানে উনি এই যে ক্যাম্পে, এখানে তো তাও সেটাও নেই, ব্রিলো বক্সে সবই এক। এখানে যেরকম এই যে মেরিলিন মনরো সাদা কালো থেকে ফ্লুরেসেন্ট কালার হচ্ছে, এগুলোর সঙ্গে এই যে রেপিটিশন, এখানে একটা রিলেশন আছে, ওর ওর রিলেশনটা আছে পপের সঙ্গে, কিন্তু কমপ্লিটলি এটা অন্যদিকে নিয়ে যাচ্ছেন। অদ্ভুত মানে কি বলবো, ক্রিয়েটিভ মাইন্ড ওর। এখানেও তোমার রেডিমেডের ভান করছে, এগুলো তো রেডিমেড নয়। রেডিমেড আমি যখন প্রথমে জানতাম না, আমি ভাবতাম এইগুলো উনি বাজার থেকে কিনে এনেছেন, তা নয়, এগুলো চাইনিজ জিঞ্জার জার, কিন্তু উনি তৈরি করেছেন। সেখানে রেডিমেড নয় এগুলো। আর এখানে আমি দেখাবো তোমার ফ্রেড উইলসন। আর সেটা আমরা অনেকবার আলোচনা করেছি, এটা নিয়ে বিশেষ বলার কিছু নেই। এই যে মিউজিয়াম ইন্টারভেনশন, যে এই যে মেরিল্যান্ড হিস্টোরিক্যাল সোসাইটিতে গিয়ে, যেটার এখন নাম হচ্ছে মেরিল্যান্ড সেন্টার ফর হিস্ট্রি অ্যান্ড কালচার, সেখানে এই যে জিনিসগুলো উনি করেছেন, যে আমি কতগুলো মেরিল্যান্ড এই মানে মিউজিয়ামের স্টোর রুম থেকে নিয়ে আমি কতগুলো চেয়ারকে বসিয়ে দিলাম, একটা চাবুক বেঁধে চাবুক মারে একটা পোস্টে, এগুলো আলাদা আলাদা করে রয়েছে স্টোরে, আমি বসিয়ে দিলাম, মানে চেঞ্জ হয়ে গেল, অর্থ চেঞ্জ হয়ে গেল, যেন মনে হচ্ছে কতগুলো, এবং চেয়ারগুলোর যে স্ট্যাটাস তাতে হচ্ছে গরিবের চেয়ার না, কতগুলো লোক যেন আহ চাবুক মারা দেখছে, একটা পাওয়ার রিলেশন তৈরি হয়ে গেল। বা এখানে যে এই যে আহ, ডান দিকে এগুলো সবই মিউজিয়াম স্টোরে, ডান দিকে এখানে গ্লোব, ডান দিকে মার্বেল কতগুলো, আর বাঁ দিকে ব্ল্যাক পেডেস্টাল খালি, কারণ কোনো ব্ল্যাক মানুষের অবদানের কথা নেই ওই মিউজিয়ামে। এগুলো তুলে ধর, অফকোর্স আমি বলবো তো এক্সিস্টিং স্কাল্পচার দিয়ে করছে, অবজেক্ট দিয়ে, আমি অফকোর্স বলবো এটা পার্ট অফ কালচারাল ডিসকোর্স। এইটা যে স্লেভ মাইন ইয়ার্স, এটা আমার আমার ছবি, আমার নিজের ভিউ আমার সম্পর্কে, একই ফ্যামিলিকে, প্রায় একই ফ্যামিলিকে এখানে রিপিট করছেন ওই জিম ক্রোর যে স্টেরিওটাইপ, রেসি স্টেরিওটাইপ দিয়ে। এটা তোমার আমার সম্পর্কে যে ইমেজ তুমি তৈরি করেছো, এটা আমার আমার ইমেজ, এই যে এই জিনিসটা জাস্ট বসিয়ে দিয়েছে। এটা তো ভীষণভাবে কনসেপচুয়াল আর্ট থেকে আসছে, এবং স্কাল্পচারাল ডিসকোর্সের মধ্যে পড়ে। এইবারে আমি একটা জিনিস দেখাবো, দ্য নেমস প্রজেক্ট, লাস্টের আমার প্রজেক্ট আজকে, এইডস মেমোরিয়াল কুইল্ট। এই এইডস মেমোরিয়াল কুইল্ট হচ্ছে একটা প্রজেক্ট। এটার মানে এটা কি, 80-এর দশকে যখন এইডস হয়, বিরাট একটা এপিডেমিক নেয় আমেরিকায়, রোনাল্ড রেগানের তখন রাজত্ব। এইডসকে বলা হতো হোমোসেক্সুয়াল ডিজিজ, কারণ প্রথম যে ধাক্কাটা গেছে গে কমিউনিটিতে। হ্যাঁ, আনপ্রোটেক্টেড সেক্সের জন্য হয়, পার্টিকুলারলি এনাল সেক্স, ভীষণভাবে এটাকে ছাপ মারা হয়েছিল। এটা গে ডিজিজ, এটার এটা হচ্ছে লাইফস্টাইলের চয়েসের ডিজিজ। এটা ওইরকম ভাবে কন্ট্রোলের বাইরে না, কিন্তু তাহলে তোমার মানে এটার মধ্যে ওই দক্ষিণপন্থী রক্ষণশীল খ্রিস্টান মতবাদ রয়েছে, যারা ভীষণ মাথাচাড়া দিয়েছিল রোনাল্ড রেগানের সময়, যে এইডস এইডস নিয়ে কোনো রিসার্চের জন্য টাকা দেয়নি গভর্নমেন্ট। গোটা 80-এর দশকটা, যখন টাকা দিল 90-এর দশকে গিয়ে অন্য গভর্নমেন্ট এসে, খুব তাড়াতাড়ি কিন্তু ক্লিনিক্যাল ওষুধ বাই বেরিয়ে গেল। 95 সালের নাগাদ
মৃত্যুর হার অনেক কমে গেল। আজকে এইডস কি হয়? HIV পজিটিভ, তারপরে হয় এইডস, ফুল ব্লোন এইডস, যখন তুমি সত্যি অসুস্থ হয়ে পড়বে। ওটা খুব তাড়াতাড়ি কয়েক মাস বা 1-2 বছরের মধ্যে HIV পজিটিভ থেকে এইডসে চলে যাচ্ছিল 80-এর দশকে। এখন আর ওটা যায় না। এখন HIV পজিটিভ হয়ে অনেকেই বেঁচে আছে, প্রচুর ওষুধ খেতে হবে কিন্তু বেঁচে থাকবে। এটা কিন্তু হয়ে গেল খুব তাড়াতাড়ি 90-এর দশকে। কিন্তু 80-এর দশকটা সাংঘাতিক সময় গেছে। তখন ধরো লেট 90s গিয়ে এটা হলো, 2000-এর কাছাকাছি গিয়ে ওষুধগুলো বেরিয়ে গেল। তখন এই কুইল্ট প্রজেক্টটা নেওয়া হয়। এখানে আমি আগে দেখিয়ে রাখি কি, আমি একটা ভিডিও ক্লিপ এখানে দেখাবো। আহ কিন্তু কি কি এই জিনিসটা মাটিতে রেখে, এটা হচ্ছে ওয়াশিংটনের ডিসিতে একটা ওয়াশিংটন ন্যাশনাল মল বলে একটা বিশাল মাঠ আছে, সেখানে করা। আচ্ছা, এটা কি? এটা ভিয়েতনাম। আমি আমি একটু দেখিয়ে নিই দাঁড়াই। ভিয়েতনাম মেমোরিয়ালে যেরকম নাম রয়েছে, এটার নামও এখানে তুমি এখানে নামগুলো ওইভাবে নেই। এটা হচ্ছে কি, এটা একটা অ্যাক্টিভিস্ট, ওই গে রাইটস অ্যাক্টিভিস্ট মুভমেন্ট থেকে তৈরি হয়েছিল এটা। আহ, একজনের মাথা থেকে বেরিয়েছিল, কিন্তু তারপরে এটা ডেভেলপ করে। এই যে এক একটা দেখছো, এটা 3 ফুট বাই 6 ফুট একটা প্যানেল। এরকম 8টা প্যানেলকে নিয়ে 12 ফুট বাই 12 ফুট একটা ব্লক, এটাকে বলা একটা ব্লক, এটা কুইল্ট। এই প্যানেলগুলো প্রথমে একটা দুটো তৈরি হওয়ার পর এটা খবর পাঠানো হয় যে তোমার যদি কোনো নিকট আত্মীয়, বন্ধু ইত্যাদি মারা গিয়ে থাকে এইডসে, তোমরা একটা প্যানেল, এই একটা প্যানেল করে পাঠাও। যা খুশি, এখানে কোনো আর্টের ব্যাপার নেই, এটা কমিক, কারা করছে আমার জানার দরকার নেই, আমাদের এখানে পাঠাও। এই এক একটা এই 3 ফুট বাই 6 ফুট কেন, এটা মোটামুটি একটা কবরের আহ মানে একটা মানুষকে কবর দিলে সেই লেন্থটা। এবং এই যে ইমেজারি, এটা কমপ্লিটলি যারা তৈরি করছে তারা, সেটা বাড়ির লোক হতে পারে, পাড়ার লোক হতে পারে, বন্ধু হতে পারে, যে মারা গেছে একজনকে স্মরণ করে, এইডসে মারা গেছে, পাঠানোর পর ওই কমিটি থেকে তারপর 8টাকে দিয়ে, এগুলো দেখেন 1 2 3 4 5 6 7 8, এই যে প্লেসমেন্ট গুলো ভার্টিক্যাল হরাইজন, এটা কিন্তু আলাদা এক একটা ব্লকে এক, মানে জিনিসগুলো অনেকে যেরকম এই ভার্টিক্যালি করেছে ইমেজ, অনেকে হরাইজন্টালি করেছে। কিভাবে তুমি 8টাকে রাখবে সেটা এক একটা ব্লকে এক এক রকম। যেমন ধরো এই যে এখানে যেরকম আহ যে অ্যারেঞ্জমেন্টটা অন্যরকম, তা এটা দিয়ে একটা করে ব্লক তৈরি করে এটা হয়। এই যে দেখো উপরে ইয়ে রয়েছে, এটা কিন্তু টাঙানো ওর জন্য প্রথমে করা হয়নি। এবার এইটাকে, এগুলোকে দেখানো হয়েছে তোমার এইভাবে, বা ইয়েতে তোমার ওয়াশিংটনের ডিসিতে গিয়ে এইগুলোকে বিছিয়ে মাটিতে। এবং এখান থেকে এই যে এইখানে তোমার পথ করা আছে, তুমি ঘুরবে এর মধ্যে। আহ, ভিয়েতনাম মেমোরিয়ালের সঙ্গে তফাৎটা হচ্ছে, এখানে যেরকম তুমি কোন বছর দিয়ে সব নাম দেওয়া আছে, 59, কোন বছর মারা গেছে তোমার ভাই বা কেউ, সেটা দিয়ে তুমি অ্যালফাবেটিক্যালি নাম রয়েছে, খুঁজে পেতে পারো নামটা, যার জন্য তুমি এই ধরনের রাবিং নিতে পারো। এখানে তা করতে পারছো না। এখানে এটাতে পরে আসছি। এই যে একটা ব্লক, এখানে তা করতে পারছো না। এই যে বিশাল, দাঁড়াও দেখে নিই আমি আর কি স্লাইড আছে। এইগুলো আমি বিভিন্ন এগুলো তুলে দেখাচ্ছি। এক একটা ব্লক, এই যে এক একটা হচ্ছে এক একটা, এই 3 ফুট বাই 6 ফুট হচ্ছে এক একজনের স্মরণ করে। আচ্ছা, আমি এখানে যে এইটা যে দেখাচ্ছিলাম, এই যে এর মধ্যে তুমি ঘুরছো, তুমি জানো না তোমার ওটা কোথায়, কোথায় তোমার যে আপনজনের যে প্যানেলটা কোন ব্লক। কিন্তু তুমি সেটা পাচ্ছ না, সেটা ভিয়েতনাম মেমোরিয়াল থেকে আলাদা। কিন্তু তুমি একটা জনসমুদ্র জানো, মানে বেসিক্যালি ওরা বক্তব্যটা ছিল, যদি আজকে আহ, এতগুলো ডেট এবং বাড়তে থাকে, বাড়তে থাকে, প্যানেল আসতেই থাকে। ওয়াশিংটন ডিসিতে 3-4 বার করা হয়েছে 2-1 বছর বাদে বাদে। আমি ক্লিপটা দেখাচ্ছি।
কয়েক হাজার করে বেড়ে যাচ্ছে। একটা লং স্টোরি শর্ট একটা কথা বলে রাখি, যে এই প্যানেল নেওয়া বন্ধ করে দিয়েছে ওরা মৃত্যু কমে যাওয়ার সময়, কিন্তু এখন ওইটাকে প্রিজার্ভ করাটা বিরাট ব্যাপার। ডোনেশন নিয়ে বড় বড় গুদাম ঘরে সেই তো ফ্যাব্রিক কুইল্টের প্রবলেমটা যে পোকা ধরে যেতে পারে, তোমার সেই বড় বড় তাকে রাখা, বিশাল বিশাল র্যাকে রাখা। বলছে এটাগুলো যদি জোড়া দেওয়া হয় 50 মাইল লম্বা। মানে ওই 80-র দশকের 87 থেকে এটা শুরু হয়েছে। 87 থেকে প্রত্যেক বছর এই প্যানেলের সংখ্যা 3 গুণ 4 গুণ হয়ে গেছে। তা বক্তব্য হচ্ছে যে একটা খোলা জায়গায় যদি এতগুলো ডেড বডি পড়ে থাকতো, তাহলে কি গভর্নমেন্ট উদাসীন থাকতো? এটা হচ্ছে সেইটার একটা প্রতীক। আর এটা যখন আমি আবারও বলছি, ক্লিপটায় যাচ্ছি, এদিকে না, দাঁড়াও। হ্যাঁ, আহ, যত যখন এটার খোলার ওদের রিচুয়াল আছে, অদ্ভুত ভাবে খোলার একটা ডিসিপ্লিন করেছে, চারদিক থেকে চারজন ধরে খুলবে এবং তারপরে সারা দিন ধরে, দুদিন করে রাখা হতো এগুলো, সারা দিন ধরে এই যে ফুটোগুলো, কেন এগুলোতে ঝোলানো হতো না, ফুটোগুলো হচ্ছে তোমার যাতে হাওয়ায় উড়ে না যায়, এই যে কিছু দিয়ে আটকে দেওয়া মাটির সঙ্গে। আহ সারাদিন ধরে প্রত্যেকটা নাম পড়া হবে মাইক্রোফোন মাইকে, প্রত্যেকটা নাম আলাদা আলাদা করে পড়া হবে। তাদের প্যানেল কোথায় তুমি জানো না নাম। যে এই যে রোনাল্ড রেগানের সরকার এমন করেছিল যে ডিহিউম্যানাইজ করে দিয়েছিল এদের, এরা ম্যাটার করে না, হিউম্যান বিং না, হোমোসেক্সুয়াল, সুতরাং মরুক। তাদের ওই অ্যাকনলেজমেন্টটা দেওয়া। আমি এইটাকে আওয়াজ না পেলে বলো, আমি কিন্তু চালাচ্ছি এটা। The National AIDS Memorial continues the essential healing work of The AIDS Memorial Quilt is the world's most visible symbol of the AIDS pandemic, a gripping record of the lives of more than 92,000 individuals whose names have been lovingly stitched into it by friends and family. Today, if laid out in its entirety, the quilt would cover more than 1.3 million square feet. It weighs 54 tons and is the largest ongoing community art project in the world. This impressive scale, however, is matched only by the touching life stories and intimate details memorialized on each panel. The quilt was conceived in November of 1985 by San Francisco gay rights activist Cleve Jones. Since the 1978 assassinations of gay San Francisco supervisor Harvey Milk and Mayor George Moscone, Jones had helped organize the annual Candlelight March honoring these men. While planning the 1985 march, he learned that more than 1,000 San Franciscans had died of AIDS during the previous year. Jones asked each of his fellow marchers to write on placards the names of friends and loved ones lost to AIDS. At the end of the march, Jones and others stood on ladders to tape these placards to the walls of the San Francisco Federal Building. The wall of names looked like a patchwork quilt. The quilt began in 1987 with a single panel created by Jones for his friend and loved one, Marvin Feldman. Each panel of the quilt measures approximately 3 feet by 6 feet, a size that the quilt founders chose specifically because it approximates the size of a human grave. Individual panels are sewn together in groups of 8 to create a section commonly referred to as a block. On October 11, 1987, the quilt was displayed for the first time on the National Mall in Washington, D.C. during the National March on Washington for Lesbian and Gay Rights. It included 1,920 panels and covered a space larger than a football field. The quilt returned to Washington in October of 1988, when 8,288 panels were displayed on the ellipse in front of the White House. More than 6,000 panels had been added to the quilt during the previous year. When the quilt was once again displayed in Washington in 1992, an additional 11,000 new panels were displayed,
again on the grounds in front of the Washington Monument. 4 years later, in 1996, the quilt again returned to Washington. This time, the 40,000 panels covered the entire National Mall. 1.2 million people attended that display. In 2012, the Names Project, the Atlanta-based organization that cared for the quilt, marked its 25th anniversary with a return to Washington. Now too large to fit on the National Mall alone, portions of the quilt were displayed in more than 50 venues throughout the city. It had grown to include more than 48,000 individual panels that, if laid end to end, would span over 50 miles. Although the quilt is staggering in size, it represents less than 20% of the AIDS deaths in the United States alone. In early 2020, the quilt's next chapter of memorialization and activism began as 5 railway cars containing the 54 tons of quilt made their way cross-country from Atlanta to San Francisco. Welcoming the quilt back to the place of its beginning, the National AIDS Memorial assumed stewardship for this American treasure with the solemn commitment to care and protect the legacy and the future of the quilt. With support from the Library of Congress, the stories of the quilt will be accessible to people across the country and to generations to come. In its role as caretaker of this treasure, the National AIDS Memorial continues the advocacy work of the quilt through its loan programs, special exhibits, and educational activities. All of these are designed to promote public awareness about the loss of lives to HIV/AIDS and the important lessons learned during the pandemic. In supporting panel-making workshops and tenderly receiving new panels, the National AIDS Memorial continues the essential healing work of the quilt. In 1988, a single panel was delivered to the Names Project Foundation. It was unlike any other panel submitted before or since. It arrived with a handwritten note. Those who received the panel and the note knew just what to do. They held on to it and the hope it conveyed, for the panel itself said it all. I hope this quilt will find a permanent place and help mark the end of this devastating disease. The last one is both a quiet prayer and a stark reminder of all we have been working on to achieve. With each new panel, each display, each medical advancement, and most importantly, with each moment of recognition that AIDS is about all of us, we inch closer to realizing the goal, the last one, and an end to this global pandemic. Patricia Gonzalez, Bob Scana, Phyllis Leto, Ned Tribe, Edwin Garcia, Tom Deniqualo, Vince Lewis, Driscoll, Terry Dillon, David Hickok, Dan Shepard, Carlos Vallado, Kevin Hunt, Chuck and Roy, José Estremera, Cazuza, Renato Russo, Michael O'Connor, Dennis Greco, John Flash McClash, Todd Hutchins. তাহলে বুঝতে পারছো কিরকম মানে রেসপেক্টফুলি খোলা, ওরকম একদম সে সাদা ড্রেস পরে, সাদা টি শার্ট, সাদা প্যান্ট পরে একজন করে যাচ্ছে, 4টে কোণা থেকে কোণা, এইভাবে পুরোটা ডিসপ্লে করা হয়। এর মধ্যে পারফরমেটিভ জায়গা আছে, জিনিসগুলো অবজেক্ট, এবং এটা রিয়েল স্পেসে ঘটছে। এটাকে আমি অবশ্যই স্কাল্পচারাল ডিসকোর্সের মধ্যে ফেলবো। ওইরকম ভাবে স্কাল্পচারের ট্র্যাডিশনাল আলোচনায় হয়তো যাবে না, কিন্তু আমি স্কাল্পচারাল ডিসকোর্স যখন বলছি, এটা কেন নয়। এবং এই এখন যেটা হয়েছে, আমি এইটার কোনোটাই ওই ওয়াশিংটন মলে গিয়ে আমি দেখিনি। এটা শুরু হয়েছে আমি এদেশে আসার আগের বছর 87 সালে। তারপরে আমি থাকতাম অন্য প্রান্তে, সুতরাং আমি কোনোদিনই কিন্তু আমি যেটা দেখেছি যে পুরোটা তো ওই ওয়াশিংটনের মল ছাড়া হবে না। আর এখন যা সাইজ, পুরোটা করাই যাবে না। ওয়াশিংটন ওই যে মাঠে
যেটা ন্যাশনাল মল বলে সেখানেও জায়গা নেই। এটা আমি 90-এর দশকে দেখেছি। এর কিছু কিছু ধরো 20টা 25টা বা 100টা পাঠানো হতো বিভিন্ন ইউনিভার্সিটির, ধরো এই যে ইনডোর জিম বা বাস্কেটবল স্টেডিয়াম, এইখানে কিছুটা আমি এরকম গোটা দুয়েক দেখেছি। আহ, এবং অদ্ভুত লাগে কিন্তু। তুমি এই যে আহ, জনসমুদ্র যে মারা গেছে তার মধ্যে যখন তুমি এই এক একটা প্যানেলে, তুমি তার নামও জানো না, তুমি তাকে চেনো না, কিন্তু এক একটা প্যানেল যখন তুমি এটা মন দেবে যে এক একটা ওই যে 3x6 প্যানেল, একটা ব্লকে 8টা আছে, এক একটা জীবনের গল্প। সেই যে নামগুলো পড়ছে, ওই ছোট এক্সিবিশন গুলোর নাম পড়া হতো বলে আমার মনে হয় না। এই বড় ইনস্টল যেটা ওয়াশিংটন ডিসিতে, এটা অবশ্যই সরকারের কাছে একটা মেসেজ পৌঁছে দেওয়া। আহ, নামগুলো পড়তো, কিন্তু নামগুলো পড়তো মানে নামগুলো ওদের ক্যাটালগ ওদের কাছে আছে, কোন প্যানেল কার নামে, কিন্তু সেটা তুমি এইগুলো যখন ডিসপ্লে করা হচ্ছে তুমি জানবে না ওই ওই নামের প্যানেল কোথায়। সেইখানে তুমি খুঁজছো বিভিন্ন, আর এক একটা তো এক এক রকমের ইমেজারি, কোথাও স্টিচ করা, কোথাও আঁকা, কোথাও ফটো প্রিন্ট করা। আহ কোনো অবজেক্ট, আর যদিও ওদের পরবর্তী মানে পরের দিকে ওরা দেখেছে যে এত, ধরো ওই যে মারা গেছে তার একটা সুভেনির, একটা জুতো স্টিচ করে দিয়েছে, এটাতে তো রাখতে অসুবিধা হয়, 3 ডিমেনশনাল অবজেক্ট থাকলে ওরা বলেছিল ওই ধরনের বড় 3 ডিমেনশনাল অবজেক্ট দেওয়া যাবে না, প্রথম দিকের গুলোই আছে, পরের দিকের গুলো দেওয়া যাবে না। আম, তো তুমি যখন যাচ্ছ এর মধ্যে যে ঘুরছো, তুমি এই ছোট এক্সিবিশনই ধরো না, যখন ঘুরছো তুমি দেখছো কারোরই নাম জানো না, কাউকেই চেনো না, কিন্তু তুমি এই এক একটা 3x6 প্যানেলে বিভিন্ন রকমের ইমেজারি বিভিন্ন ভাবে তৈরি করা। কেউ একটা মানুষ, তার একটা জীবন ছিল, সে মারা গেছে, তখন তার যে নিকটজন, তারা নানান ভাবে নিজেদের ক্রিয়েটিভিটি, নিজেদেরই, এর মধ্যে আর্টের স্কিলের কোনো ব্যাপার নেই, ট্রেনিং এর কোনো ব্যাপার নেই, এটা কমিউনিটি প্রজেক্ট। একটা অদ্ভুত ফিলিং হয় কিন্তু। সুতরাং আমি এটাকে ধরবো, এই 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 ইয়েটাকে পুরো নেমস প্রজেক্ট বলা হয়। নেমস মানে ওই যে নাম পড়া হচ্ছে, নেমস প্রজেক্ট আমি ধরবো কমপ্লিটলি স্কাল্পচারাল ডিসকোর্সের মধ্যে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো, এখানে এই যে ফটো প্রিন্ট করে দিয়েছে, এগুলো সব স্টিচ করা, হার্ট শেপ, এগুলো সমস্ত স্টিচ করা কাপড়, তার উপর লিখেছে। এখানে দেখো একটা 3 ডিমেনশনাল ফুলের তোড়া একেবারে স্টিচ করে দিয়েছে। এইগুলো পরে ওরা বারণ করতো যে এগুলো খুলে পড়ে যায়, অনেক রকম হয়, মানে আর এগুলোকে রাখা খুব মুশকিল, ভাঁজ করা যায় না ঠিক মতো। পরে বলেছিল স্ট্রিক্টলি তুমি কিছু স্টিচ করলেও খুব বড়, মানে বাল্কি 3 ডিমেনশনালিটি যেন না থাকে জিনিস। কোন কোনটায় নাম লেখা, ডেভিড লিন উইলকিন্স, আহ, কোনটায় নাম অ্যাকচুয়ালি প্যানেলগুলো লেখা, প্রত্যেক যারা করে পাঠিয়েছে তারাই লিখেছে। কিন্তু তুমি যখন যাচ্ছ, এই ডেভিড লিন উইলকিন্স যদি তোমার আহ নিকটাত্মীয় হয়, তুমি যখন যাচ্ছ ওই ডিসপ্লেতে, তুমি জানো না ডেভিড লিন উইল এই প্যানেলটা কোথায়, কোন ব্লকে, সমুদ্র এই ব্লকগুলো তুমি জানো না। সুতরাং সেই দিক থেকে তুমি কিন্তু অন্য অন্য দেখছো, অন্যদের জীবন দেখছো, সেখানেই তোমার সান্ত্বনা। ভিয়েতনাম মেমোরিয়ালে যেমন তুমি তোমার নিকটাত্মীয় নামটা বার করতে পারছো। আচ্ছা, তাহলে আমি স্টপ শেয়ার করি। এবার বলো কোয়েশ্চেন, কোনো কথাবার্তা থাকলে আর কি। এইটা আমাদের মোটামুটি আমি 20th সেঞ্চুরি শেষ পর্যন্ত কাভার করলাম। এর পরের দিন আমরা চলে যাব গত 23-24 বছরে। আচ্ছা, আপনি ওই ফ্রেমের কথা বলছিলেন, পেন্টিং এর। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধরুন কেউ যদি একটা বক্স ফ্রেমে, আমি কাজ করছি, আমি ক্যানভাস স্ট্রেচ করছি, তাহলে তো সেটাও স্কালচারাল ডিসকোর্সের হ্যাঁ মধ্যেই স্কাল্পচার, হ্যাঁ, পড়ে এখন নাকি? ব্যাপারটা খুব ভালো প্রশ্ন। এটা হচ্ছে তোমার মানে উদ্দেশ্যটা কি। তোমার একটা বক্স ফ্রেম ইউজ করছো, যেমন ধরো তোমার ওই কাজটা যেটা অ্যাওয়ার্ড পেলো বিড়লা একাডেমিতে, ওটা তো একটা বক্স ফ্রেম ছিল। হুম, হ্যাঁ, সেই বক্স ফ্রেমটা কি কন্টেন্টের পার্ট কিনা,
এর ওপর ডিপেন্ড করছে। আমি দর্শক হিসেবে ওটা দেখে মনে হতে পারে বক্স ফ্রেমটা, ও তাহলে তো একটা 3 ডিমেনশনালিটি আছে, শুধু আমার মনে হতে পারে, কিন্তু শুধু ওটা হলে হবে না। ওনার ওই আনফিনিশ যে পেন্টিংটা দেখালাম ওখানে ওটা একেবারে অ্যাক্টিভলি কন্টেন্টের পার্ট যদি হয় তাহলে হবে, তাহলে আমি ধরবো ওটাকে। কারণ আজকে এমনি মানে মডার্নিস্ট যে ফ্রেমিং, সিম্পল সাদা দিয়ে বা, সেটাও কিন্তু অনেক যা দূর পৌঁছে গেছে, বক্স ফ্রেম বলো বলো, কিন্তু সেইটা উদ্দেশ্যটা কি? সেটা কি শুধু ওটাকে আরো নয়ন শোভন করার জন্য এস্থেটিক্যাল? তাহলে আমি এই ডিসকোর্সের মধ্যে ধরবো না। ওটা যদি হ্যাঁ, ওই কনটেক্সটের আর্টিস্টের মধ্যে নিজের ফেলতে হবে উদ্দেশ্য, জিনিসটা, হ্যাঁ বলো, ওই কনটেক্সটের মধ্যে ব্যাপারটাকে কনটেক্সটের ফেলতে মধ্যে হবে। ফেলতে হবে, তা না হলে আমি ধরবো না। হুম, এটাই। মানে তোমার ওই যে ছবিটা, ওই যে গায়ে পোকা, ওই যে পিঁপড়ে যেটা করেছিলে আর কি, ওই যে বিড়লাটা যেটাতে অ্যাওয়ার্ড পেলে, সেটাতে তুমি এখন কি মনে করছো তার উপর ডিপেন্ড করছে। আমার ওটা হুম। দেখে তো অনেক কিছু মনে হতে পারে, কিন্তু এখানে আর্টিস্টের নিজস্ব কথাটা কিছুটা তো শুনতে হবে যে এটা কি। যেমন ধরো আমি যদি ওই আনফিনিশ ওই হান্স হাকার পেন্টিংটার সম্বন্ধে কিছু না জানি, তাহলে আমি তো কি বলি, কি রে ভিক্টোরিয়ান ফ্রেম দিয়েছে কেন আজকে, এটা তো কি আবার ছবিটা আনফিনিশড মনে হচ্ছে। আমাকে তো জানতে হবে কনটেক্সটটা, সেটার তো একটা ভূমিকা আছে। সেরকম আর মানে আজকে প্রশ্ন নেই, আমি দেখলাম মানে স্কালচারাল ডিসকোর্সের মধ্যে আর কি কি আসতে পারে আর কি। আমি এই কুইল্টের যেটা আপনি লাস্টে দেখালেন, ঠিক ওই ধরনেরই আমি একটা ইয়ে করেছিলাম, মানে প্রজেক্টে পার্টিসিপেট করেছিলাম, যে সফদার হাসমি মেমোরিয়ালের তরফ থেকে একটা হয়েছিল। হ্যাঁ। হুম। তো আমাদের কাছে ওই 1 ফিট বাই 1 ফিটের ক্যানভাস পাঠিয়ে দেওয়া হয়েছিল। তুমি যেভাবে খুশি সেটাকে ইয়ে করতে পারো, কাজ করতে রাইট। পারো, টেক্সট হতে পারে, রিটেন হতে পারে, ফটোগ্রাফ প্রিন্টও করাতে পারে, যা খুশি। হ্যাঁ। তবে ডিসপ্লেটা যেমন এখানে করা হয়েছিল, ওখানে তো এত বাল্ক প্রজেক্ট তো সেটা ছিল না, এবং সেটা একটা ছোট ছোট প্যানেলে ওটা ইয়ে করা হয়েছে, ডিসপ্লে করা হয়েছিল, এবং ভারতের বিভিন্ন জায়গায়, দিল্লি, তারপর ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোর, আর মনে দু এক জায়গায় সেটা ডিসপ্লেও হয়। তো ওই কাজগুলো দেখে আমার এটাই মনে হচ্ছিল আর কি, এই মানে তাহলে আমি জানি না আমার ওই কাজটাকে কালচারাল ডিসকোর্সের মধ্যে ফেলা যাবে কিনা, মানে ওটা কিন্তু আর কি দেখতে হবে, দেখতে হবে, ডেফিনেটলি হ্যাঁ, ওটা পসিবিলিটি আছে, ডেফিনেটলি। তবে পসিবিলিটি এটাও রয়েছে। না, এটাও ওরা কি বলে করছে? রাখি, এই যে নেমস প্রজেক্টের যে তুমি যে প্রিজার্ভেশন যে দেখলে, ওই যে তুলছে নিয়ে যাচ্ছে, এটাও এই দেশ বলেই সম্ভব, ডোনেশন আসে প্রচুর, Exactly. ডোনেশন আসে তাতে হয়, ওটা কিন্তু কোনো কর্পোরেট টাকায় নয়, ডোনেশন। এখন এই হুম। ধরনের যে ওটা যে বিশাল একটা ওয়্যার হাউসে ওই তাকে তাকে রাখছে, তাতে ওদের যে প্রিজার্ভ করার জন্য যাতে পোকা না লাগে, ড্যাম্প না লাগে, তার জন্য কত কিছু ওরা হয়তো করছে ওখানে। বা এই যে এক পাঠাচ্ছে যখন সুন্দর করে ওই যে প্লাস্টিকের কেসে ভরে ফর্ক লিফট দিয়ে তুলছে, দিয়ে ট্রাকে রাখছে বা ট্রেনে রাখছে, এগুলো এই দেশ বলে সম্ভব, এই দেশ বা পশ্চিমের জগৎ বলে। এটা ইন্ডিয়ার মতো জায়গায় তুমি করলে, করাটাই তো ওরকম মেয়ে নেই, প্রিজার্ভ করবে কি করে, করে তো পাঠাচ্ছে লোকে, প্রিজার্ভ করবে কি করে এটা। বা এত মানে লার্জ লেভেলে করা যাবে না, ইন্ডিয়া তো হতেই পারে, কিন্তু হ্যাঁ, একটা একটা ছোট লেভেলে হলো, কিন্তু এই ছোট যে লেভেলে চলছে একটা হতে চলছে হবে। চলছে, এটার তো মেটাফর, যে এই যে হ্যাঁ, পরের বার আরো 8,000 যোগ হলো, তারপরে এই 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 জায়গা থেকে তুমি নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, তারপরে তোমার ওখানে যদি দিল্লিতে গিয়ে তুমি ওরকম ভাবে একটা কিছু করো, মেরে তাড়িয়ে দেবে বেসিক্যালি। এখানে তো ওই ব্যাপারটা আছে, ওখানে তোমার আমার অধিকার এটা করার, সুতরাং পারমিশন নিয়ে যে তুমি আমাকে ওখানে মেরে তাড়িয়ে দেবে মানে। আচ্ছা দাদা, আমার যে মানে মাটির যে কিছু কাজ করেছিলাম, হ্যাঁ। কিছু বলছিলাম যে ওতে ফ্রেম লাগাবো, ফ্রেমটা একেবারে না, কনসেপ্ট না, করো না। ওইটা কি? মানে ওটা কি? তুমি তোমার পিছনে এই মুহূর্তে যেটা রয়েছে, আহ, না না, এটা নয়, এটা নয়, অন্য অন্য কাজ। তা তাতে সেটা বলেছিলাম। দেখতে হবে। আমি তো তোমায় বলেছিলাম ওই রিং দিয়ে টাঙাও, ওটা করো না। কিন্তু এবার তুমি যদি অন্য কোনো দিকে নিয়ে যাও তোমার কাজকে, ওই কাজ মাটির ব্যাপারটাকে, তাহলে দেখতে হবে। তবে আমার কাছে আমি যতগুলো দেখেছি, ও ফ্রেম লাগাবে, তুমি একটা বলেছিলে এগুলো তো যে ভার্চুয়াল ফ্রেম লাগাবে,
এই ডিজিটাল এ। কিন্তু তুমি যদি না, অরিজিনাল ফ্রেম লাগাও। অরিজিনালটা আমার দেখতে হবে। আমি যেটা এই ধরনের যেটা তোমার পিছনে দেখছি, এইগুলোই আমি দেখেছি, এখানে আমার না, মনে হচ্ছে এগুলো এগুলোর দরকার নেই। একেবারেই দরকার। মানে বেসিক্যালি আমি বলবো এই ধরনের যে যে কাজকে তুমি ফ্রেম না করে ঝোলাচ্ছ, আহ এটার মধ্যে একটা স্কাল্পচারাল ইঙ্গিত থাকেই, কারণ জিনিসটার অবজেক্ট হুডটা আমার কাছে বড় হয়ে দাঁড়াচ্ছে। খুব ভালো একটা স্ক্রোল একদম দুদিক থেকে, মানে সেরম না, এরম এই যে এবড়ো খেবড়ো ব্যাপারটা, এখানে একটা স্কাল্পচারাল ইঙ্গিত থাকেই। এখন আমি কতটা ধরবো ভেতরে স্কাল্পচারাল ডিসকোর্সের ক্ষেত্রে, সেটা কেস বাই কেস ডিপেন্ড করে আর। আচ্ছা, তাহলে চলো আজকে শেষ করি। পরের দিনের আমরা 21st সেঞ্চুরিতে ঢুকবো আর কি। টাটা।